আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন মেগা ম্যারাথন ক্লাসে। আমরা আজকে ইকোনমিক্স সেকেন্ড পেপারের মহা ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমরা অলরেডি আমাদের প্রথম পত্রের ক্লাসগুলো হয়েছে, যদি আমি লাস্টের ক্লাসটা নিতে পারিনি তোমাদের, আরও যে চ্যাপ্টারগুলো নেওয়ার কথা ছিল সেগুলো নিতে পারি না। আশা করছি আজকে এমন কোনো প্রবলেম হবে না। আমি চেষ্টা করবো তোমাদের বেশিরভাগ চ্যাপ্টার আজকে মোটামুটি কাভার করে দিতে। সো সবাই চলে আসো, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। এবং তোমরা আজকে অনেকজন, অসংখ্য স্টুডেন্ট আমাদেরকে মেসেজ দিয়েছো, কমেন্ট করেছো যে স্যার আজকে তোমাদের ক্লাস এক্সামটা অনেক ভালো হয়েছে এবং আমরা যে সাজেশন দিয়েছি সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে কমেন্ট এসেছে, এটা তোমরা আমাদেরকে জানিয়েছো। তা আমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিব। শুরুতেই তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিবা, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে আজকের এই ক্লাসে। সবাই একটু শেয়ার করে দিবা, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিবা। আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে সবাই যুক্ত হতে পারে আর কি। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। আমাদের সাথে অলরেডি 75 স্টুডেন্ট যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু শেয়ার করে দিব, কেমন? তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। সবাই সবাই দ্রুত করবা। ওকে, আমরা আজকে বেশি সময় নষ্ট করবো না, তোমাদেরকে জাস্ট যেভাবে বলবো সেভাবে পড়বা। তবে কিছু বিষয় বলে দিব শুরুতেই, যে ফার্স্ট পেপারে তোমরা যেভাবে কমন পেয়েছো সেকেন্ড পেপারের ক্ষেত্রে হয়তো সেভাবে কমন নাও পেতে পারো। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমরা যেভাবে কমন পেয়েছো সেকেন্ড পেপারের ক্ষেত্রে হয়তো সেভাবে কমন নাও পেতে পারো। তো কীভাবে পাবে, কেমনে পাবে সেগুলো বলে দিব সব কিছু। আগে সবাই আসুক, সবাই ক্লাসে আসুক। তোমরা একটু শেয়ার মেনশন করে দাও যাতে অন্যরা যুক্ত হতে পারে আমাদের সাথে এই ক্লাসে, কেমন? সবাই আসার জন্য তোমরা একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও। বাকিরা আসার জন্য ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিবা, ঠিক আছে? আমরা আজকে সেকেন্ড পেপারে দেখা যাক আমরা কতটুক টানতে পারি, কতটুক পড়াতে পারি। আজকে মোবাইলে চার্জ দিয়ে রেখেছি, সব কিছু ঠিকঠাক। দেখা যাক কতটুক হয়, ঠিক আছে, কতটুকু নিতে পারি, যদি ইলেকট্রিসিটি চলে না যায় আর কি, ঠিক আছে? ওকে, নাজিবা আক্তার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ফয়সাল মাহমুদ আছে আমাদের সাথে, মাহমুদ সালাম দিয়েছে, আজকে পরীক্ষা ভালো হয়েছে। ওকে, আয়েশা মনি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তোমাদের পরীক্ষা সবাইকে ভালো হয়েছে আজকে? রানী জানাতে আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, সবাইকে শেয়ার মেনশন করছো? সবাই শেয়ার মেনশন করছো? দ্রুত করবা, সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবরা আসার জন্য তোমরা একটু ক্লাসে শেয়ার করে দিবা। আমরা তো চাই 500 স্টুডেন্ট এই ক্লাসে থাকবে, মিনিমাম 500 স্টুডেন্ট তো চাই, কেমন? তো 500 স্টুডেন্ট হওয়ার জন্য তোমাদের সেটা রেসপন্সিবিলিটি। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, অথবা এই ক্লাসটা একটু নিজের ওয়ালে শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে আবার ডিলিট করে দিও, সমস্যা নেই। জাস্ট ক্লাস চলাকালীন একটু শেয়ার করে দিবা আর কি, ক্লাস চলাকালীন। সিয়াম ইসলাম আছে, প্রথম পত্র 4টা কমন আসছে। আচ্ছা, শাহাবুদ্দিন শিমুল আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ স্যার ভালো হয়েছে। ওকে, তারপর হচ্ছে অপূর্ব আছে আমাদের সাথে, স্যার এক্সাম ভালো হয়েছে। থ্যাংক ইউ। ফারদিন আছে আমাদের সাথে, স্যার পরীক্ষার দিন না ঘুমাইছিলাম। ওকে, তারপর আসিফ বলছে আমাদেরকে সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাইকে চলে এসেছে? আমরা তো 500 জন চাই, এত কম স্টুডেন্ট, মাত্র 200 জন। দ্রুত করো, দ্রুত একটু শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, যারা যুক্ত হচ্ছ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ক্লাসটা একটু শেয়ার করে দিবা। যারা যুক্ত হচ্ছ ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবা। হ্যাঁ, শেয়ার করে দাও সবাই, আমি আর বলবো না, জাস্ট আমরা এখনই শুরু করে দিব ক্লাস। তো ওকে, আমরা প্রায় 200 জনের কাছাকাছি স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছি। আমরা একটু শুরুতেই বলি তোমাদেরকে, আমাদের ইকোনমিক্স প্রথম পত্রের মধ্যে দ্বিতীয় পত্র কিন্তু এত সহজ হবে না, ঠিক আছে? ইকোনমিক্স ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপার কিন্তু এতটাও কি হবে না, সহজ হবে না, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? কেন বলছি সহজ হবে না? কারণ কি জানো? কারণ হচ্ছে প্রথম পত্র ম্যাথমেটিক্যাল, প্রথম পত্র ম্যাথমেটিক্যাল হওয়াতে আমরা যা বলি হুবহু তাই কমন চলে আসে, এবং তোমরাও সেই হিসাবে কমন পেয়েছো আজকের এক্সামে। কিন্তু সেকেন্ড পেপারের ক্ষেত্রে থিওরিটিক্যালের ক্ষেত্রে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি প্রশ্ন আসবে সেটা বলতে পারবো না, কিন্তু আমি তো সব জিনিস দেখাই দিব। তবে এক্স্যাক্টলি কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বলে দিতে পারবো, কিন্তু কম গুরুত্বপূর্ণ থেকে প্রশ্ন হয়ে যেতে পারে, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে এমসিকিউ যে কোনো টপিক থেকে হইতে পারে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন বানাতে পারে। সেই জন্য হচ্ছে সেকেন্ড পেপারটা তুলনামূলক ফার্স্ট পেপারের তুলনায় একটু কঠিন হবে। এটা তোমাকে আগে থেকেই মেন্টালিটি সেট করতে হবে যে ফার্স্ট পেপারে তুমি যেভাবে কমন পেয়েছো সেকেন্ড পেপারে সেই অনুপাতে কমন পাবে না।
প্রথম পত্র তুমি যে অনুপাতে কমন পেয়েছো সেকেন্ড পেপারে সেই অনুপাতে তুমি কমন পাবে না, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রের কোন কোন চ্যাপ্টার পড়লে তোমার জন্য সবচেয়ে বেস্ট হয়, তুমি সবচেয়ে বেশি নাম্বার তুলতে পারবা এবং সহজ হবে, বা বলতে পারো যে নাম্বার তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হবে, হ্যাঁ, সেই অধ্যায়গুলো আগে একটু আমরা শুরুতে বলে ফেলি। তো আমাদের সেকেন্ড পেপারে 10টা অধ্যায় আছে, তার মধ্যে যে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তা আমি লিখে দিচ্ছি, তা হচ্ছে অধ্যায় 2, তারপর হচ্ছে 3, 4, 7, 8, 9, এই 6টা অধ্যায় তোমাকে মিনিমাম পড়তে হবে সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য তো সবই পড়তে হবে, যেমন 1 বাকি আছে এখানে, তারপর বাকি আছে হচ্ছে 5, এরপর 6, এরপর 10, এগুলো তুমি এমসিকিউর জন্য পড়বা, এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউর জন্য পড়বা। তবে সিকিউ এবং এমসিকিউ, এমসিকিউ প্লাস সিকিউ, এটার জন্য পড়বা এই 6টা অধ্যায় মিনিমাম, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এখন স্যার কি পরিমাণ কমন পড়তে পারে, কেমন কমন পড়তে পারে? ওই যে বললাম ফার্স্ট পেপারে যেভাবে কমন পড়েছে সেকেন্ড পেপারে সে হারে কমন পড়বে না, পরীক্ষা একটু কঠিন হবে সেকেন্ড পেপারটা। প্রথম পত্র যদি 100 জনে এ প্লাস পাও, সেকেন্ড পেপারে এ প্লাস পাবা তার মধ্যে 60%, মানে 100 জনের মধ্যে 60 জন বা 50 জন তোমরা এ প্লাস পাবা। তো সেভাবে করে তোমাকে প্রিপারেশন নিতে হবে যাতে তোমার এ প্লাসটা মিস হয়ে না যায়, হ্যাঁ, তোমার এ প্লাসটা যেন থাকে সেভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, ওকে, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একটি ক্লাসটা একটু শেয়ার করে দিও, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে। আচ্ছা, তো এমসিকিউ এবং এমসিকিউ তোমাদেরকে আমি সাজেশন দিব, সিকিউ সাজেশন দিব, সমস্যা নাই, কিন্তু সেগুলো থেকে যে কমন আসবে মানে এটা বেশি এক্সপেকটেশন রাখা যাবে না তোমাদেরকে সেকেন্ড পেপারের ক্ষেত্রে, কারণ সেকেন্ড পেপারটা তুলনামূলক একটু কি হয় যে আনকমন জায়গা থেকে প্রশ্ন হইতেই পারে, যেহেতু থিওরিটিক্যাল পুরোটা, হ্যাঁ। এখানের মধ্যে আমাদের ম্যাথ আসছে কোনটা, এই যে 4 এবং 7, এই দুটো হচ্ছে মোটামুটি ম্যাথ আছে, বাকি সবগুলো হচ্ছে থিওরি। তো আমরা আজকের ক্লাসে আমরা শুরু করব এদিক থেকেই, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো গুরুত্বপূর্ণ হতে সেগুলো আমরা আগে থেকে শুরু করে আমরা পড়বো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি, আগামীকালকে তোমাদের একটা ক্লাস নিব, আগামীকালকে সকাল টাইমে কি তোমরা ফ্রি আছো? সকাল টাইমে যদি ফ্রি থাকো সকাল টাইমে তোমাদের একটা ক্লাস নিব, আর রাতের বেলা তোমাদের এমসিকিউ সিকিউ সাজেশনটা দিব, তো সেগুলো পড়বা তোমরা। আর আগামীকালকে সকালে তোমরা একটা ক্লাস তোমরা যদি বলো আমি নিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? আজকে যতটুকু পারি শেষ করব, আগামীকাল সকালে বাকি অংশটুকু শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই রেডি তো নাকি? সবাই রেডি? আমরা দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব। আগে আমরা এই যে এই চ্যাপ্টারগুলো আগে আমরা পড়ে ফেলবো, হ্যাঁ। এগুলো কিন্তু শর্ট সিলেবাসের সাথে মিল আছে, যারা শর্ট সিলেবাসে আসো 25-এর শিক্ষার্থী আছো তারা এগুলো পড়লেই চলবে, কেমন? এগুলো আর পড়ার দরকার নেই, তারা শুধু এগুলোই পড়বা, কারণ যারা 25-এর শিক্ষার্থী আছো তাদের কিন্তু এগুলো থেকে প্রশ্ন হবে। ইয়াকুব বলছে আপনার ক্লাস করে আজকে অনেক সিকিউ কমন পড়ছিল, থ্যাংক ইউ। আসমা বলেছে জি ভাইয়া। সবাই রেডি বললে সবাই একটু কমেন্ট বক্সে রেডি বলো একসাথে, সবাই একসাথে একটু রেডি বলো, হ্যাঁ। আমরা শুরু করতেছি দ্বিতীয় অধ্যায় দিয়ে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দিয়ে আমরা শুরু করব। তো সবাই একসাথে একটু রেডি বলো, আমরা শুরু করি, হ্যাঁ। সবাই যে আসো আমার সাথে একটু দেখি কারা কারা আছো। আমরা সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব। তো আমি মূল বিষয়গুলো তোমাদেরকে ধরাই দিব এখানে, পড়তে তো হবে সব, তোমাদেরকে পিডিএফটা দিব, তবে পিডিএফ দেওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে 500 স্টুডেন্ট হইতে হবে এই ক্লাসে। 500 স্টুডেন্ট হওয়ার জন্য তোমাদেরই দায়িত্ব, ঠিক আছে? তোমরা এখানে 350-র উপরে 328 জন আছো, 328টা যদি শেয়ার করে দাও, এখানে 500 স্টুডেন্ট 1 মিনিটে হয়ে যাবে, করে দেখো সবাই। 328 জন শেয়ার করে দাও একসাথে, দেখবা যে এখানে 500 জন এখনই হয়ে যাবে। তো এই পিডিএফ পাওয়ার জন্য 500 স্টুডেন্ট হইতে হবে, আজকের ক্লাসের রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? তো শোনো, এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব, তবে আমি তোমাদেরকে চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বা, কিভাবে পড়বা সেগুলো একটু দেখাই দিব, যেটা বুঝবা না মনে হচ্ছে সেটা একটু বুঝাই দিব, ওকে? তোমরা একটু আমাকে বলবা যদি না বুঝে থাকো বা বুঝবো না এমন কিছু মনে হয় আমাকে একটু বলবা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা শুরু করি, হ্যাঁ চলো আমরা শুরু করি। ওকে, সবাই শেয়ার করি, সবাই শেয়ার করে দিও, সবাই একটু কষ্ট করে একটু সবাই শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও। শোনো, আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পর্কের চ্যাপ্টার। তোমাদের প্রথমেই প্রশ্ন আসতে পারে স্যার কৃষি কেন পড়াচ্ছেন,
বাংলাদেশের কৃষি কেন আমরা পড়বো? আমরা পড়তেছি অর্থনীতি, অর্থনীতি পড়তে আসছি। কৃষি কেন পড়াচ্ছেন? শোনো, কৃষি পড়াচ্ছি এই জন্য, কারণ আমি যদি বলি একটা দেশের অর্থনীতি, বা একটা দেশের জিডিপিতে, জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে মানে একটা দেশের জিডিপি 3টা সেক্টর নিয়ে গঠিত: কৃষি, শিল্প, সেবা। তাহলে একটা দেশের অর্থনীতি কয়টা সেক্টর নিয়ে গঠিত? 3টা সেক্টর নিয়ে গঠিত: কৃষি, শিল্প, সেবা। কেমন? একটা দেশের অর্থনীতি এই 3টা সেক্টর নিয়ে গঠিত। তো আমাদের দেশে যদি বলি যে 23-24 অর্থ বছরে কৃষিক্ষেত্রে অবদান ছিল 11.02%, শিল্পক্ষেত্রে অবদান ছিল 37.95%, সেবা ক্ষেত্রে অবদান ছিল 51.04%। এই 3টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা 23-24 অর্থ বছরে আমাদের কোন খাতের অবদান কেমন সেটা। এবং আমরা যদি বলি এই 3টা ক্ষেত্রে কি পরিমাণ আমাদের শ্রমশক্তি নিয়োজিত আছে, শ্রমশক্তি মানে হচ্ছে এই 3 সেক্টরে কি পরিমাণ মানুষ কাজ করতেছে। যেমন আমরা বলতে পারি কৃষিক্ষেত্রে 45% মানুষ কাজ করে, অর্থাৎ বাংলাদেশের যতজন মানুষ কাজ করে, মনে করো 100 জন যদি কাজ করে টোটাল, তার মধ্যে 45 জন কৃষি কাজ করে। আর শিল্প ক্ষেত্রে নিয়োজিত আছে 17% মানুষ, আর সেবা ক্ষেত্রে নিয়োজিত আছে 38% মানুষ। তো তাহলে বুঝতে পারতেছি আমরা একটা দেশের ইকোনমি সম্পর্কে যদি জানতে চাই, আমাদেরকে সেই দেশের কৃষি সম্পর্কে জানতে হবে। এই জন্য, কারণ এটাতে জিডিপিতে অবদান যদিও একটু কম, জিডিপিতে অবদান বেশি না, কিন্তু এটার একটা উল্লেখযোগ্য আমাদের শ্রমশক্তি এখানে নিযুক্ত আছে। হ্যাঁ, 45%, সবচেয়ে বেশি এখানে কিন্তু মানুষ নিযুক্ত আছে। ওকে, তাই আমাদের কৃষি সম্পর্কে জানতে হচ্ছে। তারপর এর পরবর্তীতে কিন্তু আমরা শিল্প সম্পর্কে জানবো, কারণ শিল্পের একটা অবদান আছে আমাদের জিডিপিতে। সেজন্য আমরা শিল্প সম্পর্কে পরবর্তীতে 3rd চ্যাপ্টার আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছকটা থেকে হুবহু পরীক্ষায় একটা এমসিকিউ কমন পাবাই, প্রশ্ন ফাঁস করে দিছে যাও। হ্যাঁ, এই 6টা কথা থেকে একটা এমসিকিউ পরীক্ষা আসবেই। এখন প্রশ্ন করতে, স্যার এটা তো মনে থাকে না, কাছাকাছি মনে রাখতে পারলে হবে। অপশনগুলো অনেক দূরে দূরে হবে, তোমার টেনশন করতে হবে না। যদি বলে যে কৃষিতে কত % মানুষ নিযুক্ত আছে, শ্রমশক্তি নিযুক্ত আছে, সেখানে অপশন দিচ্ছে 15%, 30%, 43%, তারপর হচ্ছে 60%। কোনটা আনসার? 43%। কারণ 45% তুমি মুখস্থ করছো, কিন্তু এটার কাছাকাছি যেটা আনসার সেটাই আনসার করবা। কথা বলতে গেছে একদম অ্যাকুরেট নাও হইতে পারে, কারণ বই বেদে, সেক্টর বেদে ভিন্ন ভিন্ন, মানে বই বেদে বা পরিসংখ্যান বেদে কিন্তু ভিন্ন ভিন্ন আনসার হয়ে থাকে। হ্যাঁ, সেজন্য কই তোমরা তো কেউ শেয়ার করে না, উল্টাতে স্টুডেন্ট কমে গেছে। তাহলে তোমরা পিডিএফ পাবা কেমনে? পিডিএফ পাইতে হলে 500 স্ট্রং হইতে হবে। শেয়ার করো, মেনশন করো দ্রুত। তাহলে আমরা কেন পড়তেছি বুঝতে পারছি? আমরা কেন পড়তেছি বলতো? আমরা কৃষি, কারণ হচ্ছে এটা উল্লেখযোগ্য একটা অংশ আমাদের জিডিপিতে আছে। আচ্ছা, তো এখানে প্রথমে কৃষির কাকে বলে সেটা এখানে বলছে শুরুতেই। তো এখানে কৃষি কাকে বলে সেই সংজ্ঞাটা একটু মনে রাখবা। আর একটা মনে রাখবা, কৃষি বা এগ্রিকালচার শব্দটা দুইটা লেসিং শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে এগার, একটা কালচার। এগার মানে হচ্ছে ভূমি, আর কালচার মানে হচ্ছে চর্চা করা। হ্যাঁ, ভূমি চর্চা করা বোঝানো হয়, বা মাঠ চর্চা করা। হ্যাঁ, এটা বোঝানো হয়। আর এটা আসতে পারে এমসিকিউতে যে পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম শিল্প কোনটি? উত্তর হচ্ছে কৃষি। পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম শিল্প কোনটি? উত্তর হচ্ছে কি? কৃষি। এটা মনে রাখবা। হ্যাঁ, আর কৃষি কি? পশুপালন থেকে শুরু করে শস্য উৎপাদন, তারপর হচ্ছে বনায়ন, খনিজ সম্পদ আহরণ প্রভৃতি সকল প্রকার প্রাকৃতিক সম্পদ আহরণ প্রক্রিয়াকে আমরা কৃষির অন্তর্ভুক্ত করে থাকি। হ্যাঁ, এগুলো সবগুলো গেল। এবার আসো আমরা পড়বো জিডিপিতে সার্বিক খাত সমূহের অবদান। তো এটাতে আমরা বলে ফেলছি। হ্যাঁ, এবার আসি কৃষি কাঠামো। কৃষি কাঠামো মানে কি? জাস্ট সিম্পল কথা, আমি যদি বলি বাংলাদেশের কৃষি কাঠামোটা কেমন, আমি যদি বলি একটা ঘরের কাঠামো কেমন, তোমরা আমাকে বলো তো ঘরের কাঠামো কেমন? চারপাশে 4টা মিনিমাম খুঁটি থাকবে, চারপাশে দেওয়াল থাকবে বা বেড়া থাকবে, উপরে চাল থাকবে, সেটাই ঘরের কাঠামো। আর বাংলাদেশের কৃষি কাঠামো কি? বাংলাদেশের কৃষিটা কি নিয়ে গঠিত? তো বাংলাদেশের কৃষিটার মানে বাংলাদেশের কৃষির সার্বিক অবস্থায় কৃষি কাঠামো বলা হয়। যেমন বাংলাদেশের কৃষির অবস্থান এবং গুরুত্ব কেমন, যেমন আমরা অলরেডি বলে ফেলছি যে 11% আমাদের জিডিপিতে অবদান আছে, 45% কৃষি মানুষ হচ্ছে সেখানে শ্রমশক্তি নিযুক্ত আছে। তারপর কৃষির উপখাত, এখানে কৃষির উপখাত 3টা লিখছে। কৃষি উপখাত মূলত 4টা: শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। হ্যাঁ, এই 4টা হচ্ছে কৃষির উপখাত। আমরা একটু পরে পাবো। এখানে 3টা লিখছে, 3টা হবে না, 4টা হবে। তারপর হচ্ছে কৃষি পণ্যের ধরন, আমরা 2 ধরনের ফসল উৎপাদন করি, একটা হচ্ছে খাদ্যশস্য, একটা অর্থকরী ফসল। এগুলো আমরা একটু পরে আরো ছন্দ সহকারে মুখস্থ করবো। ঠিক আছে? খাদ্যশস্য মানে ধান, গম, ভুট্টা এগুলো। আর অর্থকরী ফসল মানে হচ্ছে যেগুলো বিক্রি করে আমরা টাকা পাই, যেমন পাট, চা, আখ, তামাক, তুলা, রেশন, রাবার এগুলো। তারপর উৎপাদন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ কৃষি কাজগুলো করে থাকে কৃষকরা। মূল উদ্দেশ্য হচ্ছে তোমার পরিবারের ভরণ পোষণ। এটা এমসিকিউতে আসতে পারে যে বাংলাদেশের কৃষির উদ্দেশ্য কি? পরিবারের ভরণ পোষণ। হ্যাঁ, এটা এমসিকিউতে আসতে পারে। তারপর যে ভূমি ব্যবস্থাপনার ধরন, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা হচ্ছে রায়তোয়ারি প্রথা প্রচলিত আছে। তারপর আয়তনের, খামারের আয়তন হচ্ছে অধিকাংশ খামার ছোট আকারে হয়ে থাকে, মানে ছোট আকারের। কৃষিকাজের ধরন হচ্ছে প্রকৃতি নির্ভর। এটা আসতে পারে পরীক্ষায় যে বাংলাদেশের কৃষি মানে কেমন? উত্তর হচ্ছে প্রকৃতি নির্ভর বাংলাদেশের কৃষি কাজগুলো। তারপর আর্থসামাজিক অবস্থা, মানুষের কৃষকরা হচ্ছে গরিব, এগুলো।
এরপর হচ্ছে বাংলাদেশে কৃষিতে দুই ধরনের ফসল উৎপাদিত হয়, খাদ্যশস্য, অর্থকরী ফসল। আমরা একটু আগে বলেছি খাদ্যশস্য ধান, গম, ভুট্টা এগুলো। আর অর্থকরী ফসল হচ্ছে আমার মতো গান দিয়ে মনে রাখবে, হ্যাঁ, গানের মতো করে। পাট, চা, তামাক, তোলা, রেশন, রাবার, ইকু। বলো, পাট, চা, তামাক, তোলা, রেশন, রাবার, ইকু। পাট, চা, তামাক, তোলা, রেশন, রাবার, ইকু। পাট, চা, তামাক, তোলা, রেশন, রাবার, ইকু। এগুলো কি অর্থকরী ফসল, যেগুলো দিয়ে আমরা টাকা ইনকাম করতে পারি, হ্যাঁ, বিক্রি করে। তাহলে পাট, চা, তামাক, তোলা, রেশন, রাবার, ইকু সব চিনো তো না? আচ্ছা, এই ইকু মানে হচ্ছে কুশাল, যেটাকে আমরা বলি কুশাল বলি চট্টগ্রাম ভাষায়, আর এমনি বলে আগ বলে, হ্যাঁ, মানে আমরা চলিত ভাষায় আর কি। আরগুলো বাকিগুলো সব চিনো। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে মূল অংশ শুরু হয়। বলছে বিশ্বে বাংলাদেশে মোট ইলিশের 86% উৎপাদিত হয়। বাংলাদেশে ইলিশ উৎপাদনে বিশ্বের প্রথম, অর্থাৎ সবচেয়ে বেশি ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। 86% ইলিশ বাংলাদেশ কিন্তু উৎপাদন হয়ে থাকে, পৃথিবীর যত ইলিশ উৎপাদন হয় তার 86%। তারপর বাংলাদেশের কৃষি খাতের প্রধান রপ্তানি পণ্য যেগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করি কৃষি খাতের, এক নম্বর হচ্ছে হিমায়িত খাদ্য, মানে খাবারকে বরফ দিয়ে ঠান্ডা করে বাইরের দেশে রপ্তানি করা। কাঁচা পাট, পাটজাত পণ্য, চা, এগুলো রপ্তানি করে থাকি। এখান থেকে আমাদের মূল টপিক শুরু হয় এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কৃষির উপখাত। নর্মালি বা প্রধানত কৃষির উপখাত দুইটা, কৃষি ও বনজ, মৎস্য। আবার বলছে প্রধানত যদি বলে কৃষির উপখাত কয়টা, তার আনসার হবে কৃষি ও বনজ, মৎস্য। আবার কৃষি ও বনজকে 3 ভাগে ভাগ করছে, শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, আর এখানে একটা মৎস্য রেখে আসছি। তাহলে কৃষির উপখাত হচ্ছে 4টি। শোনো, এটা পরীক্ষা বেশি আসে না, কৃষির উপখাত প্রধানত কয়টি, এটা পরীক্ষা বেশি আসে না। পরীক্ষা বেশি আসে কৃষির উপখাত প্রধানত কয়টি। তাহলে সরি, কৃষির উপখাত প্রধানত কয়টি, এটা পরীক্ষা আসে না। পরীক্ষা আসে কৃষির উপখাত কয়টি। উত্তর হচ্ছে কৃষির উপখাত 4টি, শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। ঠিক আছে, তাহলে কৃষির উপখাত কয়টি, 4টি, শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, কি মৎস্য সম্পদ। এই 4টা মনে রাখতে পারলে হবে। পরীক্ষায় প্রধানতটা আসে না, পরীক্ষা বেশিরভাগ সময় আসে এটা, যে কৃষির উপখাত কয়টি। তোমরা কি আসছো সবাই? যারা যারা শেয়ার করে নাই ক্লাসে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, এবার আসো, তাহলে আমরা বলছি কৃষির উপখাত প্রধানত কয়টি, 4টি, শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ। মুখস্থ রাখতে হবে, কেমন? 4টি কৃষির উপখাত, তবে প্রধানত বললে 2টি, আর এমনি বললে কৃষির উপখাত কয়টি, 4টি বলবা। তখন বেশিরভাগ সময় এটাই আসে পরীক্ষা, কৃষির উপখাত কয়টি, 4টি হবে আনসার, হ্যাঁ। শস্য, শাকসবজি, যেটা সবচেয়ে বড় উপখাত কৃষির, এটা পরীক্ষা অনেকবার এসেছে, যে কৃষির সবচেয়ে বৃহত্তম বা বড় উপখাত কোনটি। উত্তর হচ্ছে শস্য, শাকসবজি কৃষির সবচেয়ে বড় উপখাত বা বৃহত্তম উপখাত। ঠিক আছে, এটা এটুকু মনে রাখতে পারলে হবে। আর জিডিপিতে অবদান হচ্ছে 5.33 23-24 অর্থ বছরে, এটা সবচেয়ে বেশি অবদান। তবে এটার অবদান দিন দিন কমতেছে, এই যে এখানে দেখলে বুঝবে একটা ইয়া দিছে। তারপর প্রাণীজ সম্পদ, হাঁস মুরগি এগুলো নিয়ে গঠিত, এটার অবদান হচ্ছে 1.8, এটার অবদান দিন দিন কমতেছে। আসলে শুধু এগুলো মানে এই খাতগুলো অবদান কমতেছে এমন না, 3টা খাতের অবদান করতেছে, 4টা খাতের অবদান করতেছে এমন না, মানে উপখাতগুলো অবদান কমতেছে, পাশাপাশি কৃষির অবদানটাও কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে, হ্যাঁ, সেটা আসলে মূলত বিষয়। তারপর হচ্ছে বনজ সম্পদ হচ্ছে এটার অবদান এত %, এটা বনভূমি নিয়ে গঠিত। আচ্ছা, মৎস্য, যেটা অবদান 2.38%। তাহলে সবচেয়ে বেশি অবদান হচ্ছে শস্য, সবজি, আর সবচেয়ে কম হচ্ছে বনজ সম্পদের, সবচেয়ে অবদান হচ্ছে কম। এখানে কৃষির যে অবদান, উপখাতগুলো না, কৃষির যে অবদান সেটা এখানে সার সংখ্যা দেখানো হয়েছে। কি হবে, যে 70 দশকে আমাদের কৃষির অবদান 60%, দেখছো? তার মানে 70 দশকে আমাদের 60%, 60% কিন্তু জিডিপিতে অবদান ছিল কৃষির অবদান। সেটা 1991-92 গিয়ে 37% চলে আসছে, মানে অর্ধেকে নেমে আসছে। তারপর 18-19 সেটা গিয়ে 12% নেমে আসছে। তারপর 21-22 সেটা 11.61, 22-23 সেটা 11.20, আর 23-24 সেটা 11.02। তার মানে এই কৃষির অবদান দিন দিন কমতেছে, দিন দিন কি হয়ে যাচ্ছে, কৃষির অবদান কমে যাচ্ছে। এখানে একটা কথা বলি, হ্যাঁ, এখানে একটা কথা বলি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে জিডিপিতে কৃষির অংশ ধীরে ধীরে কমছে, তবে কৃষির উৎপাদন কমছে না, বরং অন্যান্য খাত, শিল্প এবং সেবা দ্রুত বাড়ছে। বিষয়টা এমন, আমি যদি তোমাকে বলি যে 1970-এর সময়, আমি যদি বলি এটা 1970, সেক্ষেত্রে কৃষির অবদান, সেক্ষেত্রে কৃষি মনে করো যে 1 লক্ষ টাকার কৃষি পণ্য উৎপাদন হয়েছে, এবং সেক্ষেত্রে যদি আমি বলি শিল্প, তখন শিল্প পণ্য উৎপাদন হয়েছে মনে করো 50,000 টাকা। আর সেবা খাতে যদি বলি, সেবা খাতে তখন অবদান ছিল মনে করো 70,000। ভালো করে বুঝবা। তো কৃষির এই যে উৎপাদন, এই উৎপাদনটা এটা মনে করো 2023 মনে করো, হ্যাঁ, এই কৃষির অবদানটা কমতেছে এমন না। কৃষির অবদান যে উৎপাদন করতেছে 1 লক্ষ টাকা আগে 70 সালে, এখন কৃষিতে উৎপাদন করতেছে মনে করো যে 2 লক্ষ টাকা। কৃষির উৎপাদন বাড়ছে, কমে গেছে এমন না। আমরা বলতেছি কৃষির অবদান কমে যাচ্ছে, কৃষির অবদান কমে যাচ্ছে এমন না। কৃষির উৎপাদন বাড়তেছে ঠিক আছে, কিন্তু
এই শিল্পের অবদান যেটা 50,000 টাকা ছিল শিল্পের উৎপাদন, সেটা বেড়ে হয়ে গেছে কত জানো? এই কৃষির এটা এটা 50 থেকে বেড়ে হয়ে গেছে যে 500, মনে করো না 500 না, 300 ধরি, 300, হ্যাঁ 300 ধরি। আর সেবা খাতের অবদান যদি বলি, এটার 70,000 থেকে বেড়ে এটা হয়ে গেছে 5 লক্ষ। ভালো করে বুঝবা যে কৃষির উৎপাদন কমে যাচ্ছে এমন না, কৃষির উৎপাদন বাড়তেছে, কিন্তু সেই তুলনায় শিল্প এবং সেবার উৎপাদন অনেক বেশি বেড়ে যাচ্ছে বিদায়। আমি যদি এটার প্রেক্ষিতে বলি, দেখো এখানে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি, তারপর শিল্প খাত, তারপর হচ্ছে কৃষিখাত। কিন্তু এখানে কি ছিল? এখানে কৃষিখাতের অবদান সবচেয়ে বেশি ছিল, 60%। এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি তোমাদেরকে যে কৃষির অবদান কমে যাচ্ছে, এই কথাটা সত্যি নয়। কৃষির মানে উৎপাদন কমতেছে না, হ্যাঁ, কিন্তু প্রেক্ষিতে, এই তিনটার প্রেক্ষিতে কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তোমরা কি বুঝছো কথাটা? এই জিনিস বইয়ের সাথে মিলতেছে না, কেন মিলবে না? তুমি কি থার্ড এডিশন নিচ্ছ নাকি সেকেন্ড এডিশন নিচ্ছ? থার্ড এডিশন নিলে তাহলে মিলবে। সেকেন্ড এডিশন হলে অনেক কিছু কি হবে, যে থার্ড এডিশন হলে হুবহু মিলবে, সেকেন্ড এডিশন হলে অনেকটাই কি কাছাকাছি মিলবে। ওকে 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 ফাইন। এবার আসো, এবার হচ্ছে আচ্ছা, এরপর এখানে জিডিপিতে ধীরে ধীরে অবদান করছে এমন, আচ্ছা ওই কথাগুলো বলছে। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু পড়ে দেখবা। গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে বিশ্বের গড়ে প্রাণী আমিষের প্রায় 20% মাছ থেকে আসে। 11টি দেশে ইলিশ উৎপাদিত হয়, যা 86% বাংলাদেশে উৎপাদিত হয়, যা বাংলাদেশে উৎপাদিত মাছে 12%। এই কথাটা মানে একটু আমি বুঝাই দিই, তাহলে বুঝতে পারবা। বলা হচ্ছে পৃথিবীতে 11টা দেশে ইলিশ উৎপাদন হয়, মানে পৃথিবীতে ইলিশ মাছ পাওয়া যায় 11টা দেশে, তার মধ্যে 86% বাংলাদেশে উৎপাদন হয়। মানে আমি যদি বলি পৃথিবীতে 100টা ইলিশ মাছ পাওয়া যায়, পৃথিবীতে 100টা ইলিশ মাছ পাওয়া যায়, তার 86টা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায়। বুঝছো? আবার আমি যদি বলি বাংলাদেশে 100টা মাছ পাওয়া যায়, ইলিশ মাছ না, শুধু মাছ, মানে সব মাছ মিলে, ইলিশ মাছ, ঠিক আছে, তারপর হচ্ছে অন্যান্য সব মাছ মিলে 100টা মাছ পাওয়া যায়। বলা হচ্ছে তার 12% ইলিশ মাছ। কথাটা খেয়াল করবা, পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদন হয় তার 86% বাংলাদেশে উৎপাদন হয়, আর বাংলাদেশে যত মাছ উৎপাদন হয় তার 12% কি ইলিশ মাছ। এই কথাটাই বলছে, হ্যাঁ, এভাবে করে বলছে। ওকে, আচ্ছা এইটা গেল। তারপর আসতেছে আমাদের এবার আসছে কৃষি জোত, কৃষি খামার। একটু বলে দিই, শোনো, কৃষি জোত কি, কৃষি খামার কি? কৃষি জোত হচ্ছে, কৃষি জোত হচ্ছে মনে করে এই একটা জায়গা, যে জায়গায় কৃষি আবাদযোগ্য, মানে কৃষি কাজ করা যাবে, এই পুরো জায়গাটাকে বলা হয় কৃষি জোত। কি বলা হয়? এটাকে আমরা বলি কৃষি জোত বলি। তাহলে কৃষি জোত কি? কোনো কৃষক বা কৃষক সংগঠনের অধীনে যেই পরিমাণ জায়গাতে কৃষি আবাদযোগ্য বা কৃষিকাজ করা যাবে, সেটাকে আমরা বলি কৃষি জোত, সেটাকে আমরা বলি কৃষি জোত। আর কৃষি খামার কি? যখন কৃষিজোতের যে অংশে কৃষিকাজের পরিকল্পনা করা হয় বা কৃষিকাজ করে ফেলা হয়, শুরু করে দেওয়া হয়, সেটাকে আমরা কৃষি খামার বলি, সেটাকে আমরা কৃষি খামার বলছি। তাহলে কৃষিজোত হচ্ছে যেখানে কৃষিকাজ করা যাবে এমন জায়গা, আর কৃষি খামার হচ্ছে যেখানে কৃষিকাজ অলরেডি শুরু করে দেওয়া হবে বা পরিকল্পনা করা হবে, সেটা হচ্ছে কৃষি খামার। তো মনে রাখবা, সকল কৃষি খামার কৃষি জোত, কারণ কৃষি জোত বিধাতে সেখানে কৃষি খামার হয়েছে, কিন্তু সকল কৃষিজোত কি নয়, কৃষি খামার না, কারণ কৃষিজোতের যে অংশে চাষ করা হবে সেটাই কৃষি খামার হবে। হ্যাঁ, এমন হতে পারে যে কৃষিজোতের পুরো জায়গায় যদি আমরা চাষাবাদ শুরু করে দিই, তাহলে কৃষিজোতের পুরো জায়গাতে আমরা চাষাবাদ শুরু করে দিলে যেটাই কৃষি জোত সেটাই কি হবে, কৃষি খামার হইতে পারে। এটা প্রবলেম নাই, হইতে পারে। এটা কথা কি বুঝছি পারবো? আচ্ছা, বললাম মিস্টার করিম, মিস্টার করিম, হ্যাঁ, তো মিস্টার করিমের মনে করে যে 10 একর, 10 একর কি আছে, 10 একর জমি আছে, আবাদযোগ্য জমি 10 একর। তার মধ্যে তিনি 3 একর জমিতে চাষ শুরু করলো বা ধান চাষ শুরু করলো। তাহলে বলতে পারি মিস্টার করিমের কৃষি জোতের পরিমাণ কত? উত্তর বলো সবাই। আমি আবার বলছি, মিস্টার করিমের 10 একর কৃষি জমি আছে বা কাজ করার মতো চাষাবাদ আবাদযোগ্য জমি আছে, তার মধ্যে 3 একর জমিতে তিনি ধান চাষ করছে। তাহলে মিস্টার করিমের কৃষি জোতের পরিমাণ কত? উত্তর করো। মিস্টার করিমের কৃষি জোতের পরিমাণ কত? কি বলবা?
প্রকৃত মজুরি বিষয়টা সম্পর্কে স্যার একটু দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না। প্রকৃত মজুরি এখানে দামেস্ত দেওয়া হয় না, তোমাদের যে 6 নম্বর কোশ্চেন ছিল আজকে সেটার দামেস্ত দেওয়া হয় না। তোমরা একটা দামেস্ত ধরে করতে পারো যে যেহেতু প্রশ্নের মধ্যে দামেস্ত দেওয়া ছিল না, আমি 100 ধরে দামেস্ত আমি ম্যানটা করছি, এবার তুমি চাইলে লিখতে পারো তোমার খাতার মধ্যে। এটাই সবচেয়ে বেস্ট আনসার হবে আর কি, যদি এটা দিয়ে করো। আর না করলে সমস্যা না, হয়তো তোমাদেরকে স্যার এটা কনসিডার করবে, তুমি যেভাবে ধরছো হয়তো নাম্বার দিতে পারে, যেভাবে ধরো না কেন। আমি বলছি মিস্টার করিমের কৃষি জোতের পরিমাণ কত? উত্তর হচ্ছে কৃষি জোত হচ্ছে 10 একর পুরোটাই। আর কৃষি খামার কতটুক? কৃষি খামার হচ্ছে এই 3 একর, এটাই হচ্ছে কৃষি খামার। তাহলে কৃষি জোত হচ্ছে 10 একর আর কৃষি খামার হচ্ছে এই 3 একর। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? পারবো? আচ্ছা, তাহলে এটা গেল। ওকে, তো এবার আসো মালিকানার ভিত্তিতে আমরা খামার পড়বো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা আচ্ছা এই যে আছে এটা আমি খেয়াল করি নাই। শোনো, এবার আমরা পড়বো যে কৃষি খামারের প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কৃষি খামার কত ধরনের? হ্যাঁ, এখান থেকে পরীক্ষা সিকিউ আসবে, দেখা দিচ্ছে কোন জায়গা থেকে আসবে। প্রথম অবশ্য মালিকানা ভিত্তিক কৃষি খামার। মালিকানা ভিত্তিতে কৃষি খামার 3 প্রকার: ব্যক্তি মালিকানা, সমবায়, যৌথ মূলধনী। শোনো, ব্যক্তি মালিকানা মানে হচ্ছে যে খামারের মালিক থাকবে একজন। ব্যক্তি মালিকানা খামার মানে হচ্ছে যে খামারের মালিক থাকবে কয়জন? একজন। সমবায় খামার মানে কি? সমবায় খামার মানে হচ্ছে যেই খামারের সমবায়ের ভিত্তিতে যেই খামারটা হবে সেটা। অর্থাৎ আমরা জানি সমবায় মানে হচ্ছে সবাই সমান অধিকার সমান দায়িত্বের ভিত্তিতে যে ব্যবসাটা পরিচালনা করে সেটা বলা হয় সমবায় ব্যবসা। আর এই সমবায়ের ব্যবসায়ের মাধ্যমে যদি কোনো একটা খামার করা হয়, সমবায় খামার বলে সেটাকে আমরা সমবায় খামার বলছি মালিকানা ভিত্তিতে। আর যৌথ খামার মানে হচ্ছে সবাই সমমানের সম পেশার হইতে হবে এমন না, বিভিন্ন পার্সেন্টেজে যে কেউ কি হইতে পারবে, এটার অংশীদার হতে পারবে, কেউ 10%, কেউ 20%, সেটাকে আমরা বলি যৌথ খামার। কি খামার? যৌথ খামার। এটা হচ্ছে মালিকানা ভিত্তিতে। আর ফসল উৎপাদন ধরনের ভিত্তিতে খামার হচ্ছে 3 প্রকার: বিষায়িত, বহুমুখী, মিশ্র খামার। আমি একটু বলে দিচ্ছি, শোনো, এটা একটা পুকুর। এই পুকুরের মধ্যে মনে করো আমরা এখানে তেলাপিয়া মাছ চাষ করলাম। কি মাছ? তেলাপিয়া মাছ চাষ করছি, বুঝছো? শুধু তেলাপিয়া, আর অন্য কোনো মাছ নাই, শুধু তেলাপিয়া মাছ চাষ করছি আমরা। কি মাছ? তেলাপিয়া মাছ চাষ করছি। তাহলে সেটা হবে বিশেষায়িত খামার, একটা বিশেষ আমরা পণ্য, বিশেষ একটা আমরা ফসল উৎপাদন করতেছি। হ্যাঁ, আর বহুমুখী কি? আমরা মনে করি তেলাপিয়া মাছের সাথে আমরা একটা হচ্ছে আমরা তেলাপিয়া মাছের সাথে রুই মাছ চাষ করলাম। হ্যাঁ, রুই মাছ চাষ করলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যদিও লইট্টা মাছের মতো হয়ে গেছে, তো এটা হচ্ছে রুই মাছ চাষ করছি মনে করো। হ্যাঁ, তাহলে তেলাপিয়া মাছের সাথে যে রুই মাছ চাষ করা হয় সেটা হবে বহুমুখী খামার। তবে একটা সেক্টরও থাকবে, যেমন ধরো মৎস্য সেক্টর। মৎস্য সেক্টরে দুইটা জিনিস একসাথে করতেছি, তার মানে সেটা বহুমুখী খামার। কি খামার? বহুমুখী। আর মিশ্র খামার কি? মিশ্র খামার মানে হচ্ছে বহুমুখী খামার মানে এখানে তো মৎস্য আছেই, পাশাপাশি এই পুকুর পাড়ে মনে করো যে আমি এখানে পেঁপে গাছ লাগাইলাম। কি গাছ লাগাইছি? পেঁপে গাছ। এই পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরছে, শাকসবজির মধ্যে চলে গেছি। তাহলে মৎস্য এখানে আছে, এখানে শাকসবজি করতেছি। এই জায়গায় মনে করো এই পাশে মনে করো যে আমি হচ্ছে একটা গোয়াল করে সেখানে সেখানে মনে করো যে আমি গরু চাষ করলাম, গরু পালন করলাম, চাষ না, গরু পালন করলাম। তাহলে এখানে মৎস্য, এখানে শস্য শাকসবজি, এখানে প্রাণী সম্পদ, বা দুইটা সেক্টর হইলে হবে, বা মৎস্য আর শুধু প্রাণী সম্পদ করছি, তাহলে সেটাকে আমরা বলবো মিশ্র খামার। তাহলে মনে রাখবা, বিষয়টা মানে হচ্ছে একটা শুধু তেলাপিয়া মাছ, বহুমুখী মানে তেলাপিয়া মাছ আর রুই মাছ একসাথে, আর মিশ্র খামার মানে হচ্ছে তেলাপিয়া মাছ রুই মাছ থাকবে, পাশাপাশি অন্য একটা সেক্টরে শস্য শাকসবজি বা প্রাণী সম্পদে যাবে, তখন সেটাকে আমরা বলবো মিশ্র খামার। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি বিষয়টা? একটু বলো তো। ওকে, এবার আসো, এবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার যেটা বলবো সেটা হচ্ছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার হচ্ছে দুইটা: জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার। এখান থেকে পরীক্ষা সিকিউ আসবে, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে সিকিউ আসবে না, এটা থেকে সিকিউ আসবে যে উৎপাদন উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত ধরনের। উত্তর হচ্ছে জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামার কি? যে খামারের মূল লক্ষ্য থাকে পরিবারের ভরণ পোষণ। হ্যাঁ, মুনাফা অর্জন উদ্দেশ্য করা হয় না, কোনো ম্যানেজমেন্ট থাকে না, বড় পরিসরে হয় না, সেটাকে আমরা বলি বাণিজ্যিক জীবন নির্বাহী খামার। পরিবারের ভরণ পোষণ করাটাই মূল লক্ষ্য থাকে। আর বাণিজ্যিক খামার কি? যেই খামারের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা, ম্যানেজমেন্ট টিম থাকে, বড় পরিসর উৎপাদন হয়, সেটাকে আমরা বলি বাণিজ্যিক খামার। এই দুটো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে সিকিউ।
এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা যদি সিকিউতে আসে শুধু এইটুকু বলে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ হবে, 1 নাম্বার 2 নাম্বার পাবা, কিন্তু তুমি যদি ডিটেলসে তুমি যদি লিখতে পারো আর তো ডিটেলসে, তাহলে তোমাকে নাম্বার বেশি দিবে। আর ডিটেলসে লেখার জন্য এই যে এখানটা আমি ছক দিছি, এই যে ছক আছে এখানে বাণিজ্যিক খামার এবং জীবন নির্বাহী খামারের মধ্যে পার্থক্য, এটা তোমরা বাসায় একটু ভালো করে পড়ে দেখবা। এই দুটোর মধ্যে জীবন নির্বাহী খামার আর বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য, তাহলে তোমার সিকিউ লিখতে তোমার জন্য সহজ হবে। দেখবে তুমি খুব সুন্দর করে গোছানো সিকিউ লিখতে পারতেছো, কারণ এই দুটো তোমার জানা থাকলে, পার্থক্য জানা থাকলে। ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখে নিবা, তোমার কাজ এটা। এরপর হচ্ছে আয়তনের ভিত্তিতে খামার। আয়তন ভিত্তিতে খামার 4 প্রকার: প্রান্তিক খামার, ক্ষুদ্র আয়তন, মাঝারি খামার, বৃহৎ খামার। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে যে প্রান্তিক খামার কি, ক্ষুদ্র আয়তন, মাঝারি আয়তন খামার কি, হ্যাঁ এগুলো আয়তন কত সেটার মধ্যে পরীক্ষা আসতে পারে। সেটা আয়তন এই যে এখানে আছে, হ্যাঁ আমরা একটু মুখস্থ করি এটা। যেমন প্রান্তিক খামার আয়তন হচ্ছে 0.05 থেকে 0.49 একর, এটাকে আমরা বলি প্রান্তিক খামার। আগে এগুলো মুখস্থ করো, এগুলো পরে সংখ্যা পরে, আগে এগুলো মুখস্থ করো। প্রান্তিক, ক্ষুদ্র আয়তন, মাঝারি, বৃহৎ, আগে এটা সিকোয়েন্সটা মুখস্থ করো। প্রান্তিক, ক্ষুদ্রায়তন, মাঝারি, বৃহৎ, প্রান্তিক, ক্ষুদ্রায়তন, মাঝারি, বৃহৎ, প্রান্তিক, ক্ষুদ্রায়তন, মাঝারি, বৃহৎ, প্রান্তিক, ক্ষুদ্রায়তন, মাঝারি, বৃহৎ। ঠিক আছে, ওকে। এবার সেটা মুখস্থ করো। 0.05 থেকে 0.49 হলে সেটাকে আমরা বলি প্রান্তিক খামার। 0.50 থেকে 2.49 হলে সেটা হচ্ছে ক্ষুদ্রায়তন খামার। 2.50 থেকে 7.59 হলে 49 হলে সেটা মাঝারি খামার। আর 7.50 এর উপরে হলে সেটাকে আমরা বলি বৃহদায়তন খামার। ওকে, তাহলে এই চারটা একটু সবাই মুখস্থ করো, দ্রুত করবা। এই চারটা একটু দ্রুত মুখস্থ করো সবাই। এই তোমাদের কি ক্লাস ভালো লাগতেছে বলো? যদি তোমাদের যদি মনে হয় যে না স্যার ক্লাস ভালো লাগতেছে না, তাহলে আমি ক্লাস শেষ করে দিব, কোনো সমস্যা নেই। ক্লাস ভালো না লাগলে ক্লাস শেষ করে দিব। ইকোনমিক্স ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পেপার মিলাই কোনো পাস নাই, সব সাবজেক্টে, শুধু ইকোনমিক্সে খাতে না। ফার্স্ট ফার্স্ট সেকেন্ড যেগুলোতে আছে আলাদা আলাদা পাস, কিন্তু তুমি যখন জিপিএ হিসাব করা হবে তখন দুইটা মিলে জিপিএ হিসাব করা হবে, কিন্তু পাশের ক্ষেত্রে আলাদা আলাদা পাস। এমসিকিউ আলাদা পাস, সিকিউ আলাদা পাস, ফার্স্ট পেপার আলাদা পাস, সেকেন্ড পেপার আলাদা পাস। সোয়াইদ বলছে ভাইয়া পিডিএফ। শোনো, তুমি কি শেয়ার করছো ক্লাস? একটাও শেয়ার করো নাই। বলো যে স্যার পিডিএফ পিডিএফ পিডিএফ, মানে একটা অবস্থা। আমি বলছি পিডিএফ দিবে যদি 500 জন হয়, তুমি শেয়ার করছো একটাও? হুদাই এসে লাফাই। আগে ক্লাসটা করো ভালো মতো। রনি বলছে আপনার ক্লাস করছিলাম, এমসিকিউ বাসায় এসে মিলে দেখি 30টা হয়েছে। কনগ্রাচুলেশন তোমাকে। ওকে, ভালোই লাগছে, খুব ভালো হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, অনেকে বলছে সেরা লাগছে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি, আমরা পড়ে ফেলি। হ্যাঁ, তাহলে দেখো আমরা বলছি আয়তন ভিত্তিতে খামার, এটা গেল। এবার আসো আমরা পড়বো আদর্শ খামার সম্পর্কে। আদর্শ খামার কি? আমরা বলি ছেলেটা অনেক আদর্শবান ছেলে। কোন আদর্শবান ছেলে? যাকে আমরা বলি রোল মডেল, হ্যাঁ তাকে আমরা বলি আদর্শবান, তাই না? তো আদর্শ খামার কি? যেই খামারকে আমরা আদর্শ হিসেবে মানি, অর্থাৎ যেই খামারে একক প্রতি সর্বাধিক উৎপাদন হবে সেটাকে আমরা বলি আদর্শ খামার। বুঝছো? তারপর হচ্ছে যেই খামার উৎপাদনে বিভিন্ন উপাদানের সুষ্ঠু প্রয়োগের ফলে একক প্রতি সর্বাধিক কৃষি ফলাফলের লক্ষ্যে চাষাবাদ করা হয় তাকে আমরা বলি আদর্শ খামার। ক্লিয়ার? তাহলে আদর্শ খামার এখানে কি লিখছে যে আদর্শ খামার কেমন আয়তন, যদি আমরা বলি আগে সংজ্ঞাটা মুখস্থ করবা সবাই ভালো করে, তারপর মনে রাখবে এই যে বাংলাদেশে আদর্শ খামার আয়তন, এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। বাংলাদেশে আদর্শ খামার আয়তন হচ্ছে 3 একর। কত একর? 3 একর। পরীক্ষা ফার্স্টে পাস করে দিচ্ছি, বুঝছো? যে বাংলাদেশে আদর্শ খামার আয়তন কত একর? 3 একর। মনে থাকবে, এটা মনে রাখবা, এটা ভালো করে মনে রাখবা। যুক্তরাষ্ট্র, চীন এগুলো মনে রাখতে পারো, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের আদর্শ খামার আয়তন, এটা পরীক্ষা আসবে। ঠিক আছে, এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু পড়ে দেখবা, বেশি গুরুত্বপূর্ণ না, একবার একটু পড়ে দেখলে হবে। হ্যাঁ, আমি আর বলতেছি না। আমরা বলবো কৃষি পণ্যের বিপণন সম্পর্কে একটু আলোচনা করবো এবার। এই জায়গা থেকেও সিকিউ আসতে পারে, কৃষি পণ্যের বিপণন থেকেও সিকিউ আসতে পারে। কৃষি পণ্যের বিপণন মানে কি? আমরা বিপণন মানে হচ্ছে বিক্রি বিক্রয় কেন্দ্র বুঝে থাকি। হ্যাঁ, আর কৃষি পণ্যের বিপণন মানে হচ্ছে কৃষি পণ্য বিক্রি করা। মূলত কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্য ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে। শুধু ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণকে আসলে কৃষি পণ্যের বিপণন বললে ভুল হবে, অনেকগুলো কাজ এখানে করতে হয়। সেই কাজগুলো এখানে সুন্দর করে বলা হয়েছে যে কৃষি পণ্যের বিপণন বলতে কি কাজ আছে এখানে? পণ্য সংগ্রহ করা, একত্রীকরণ করা, পণ্যের শ্রেণী বিভাগ করা, নমুনা করা, গুদামজাতকরণ করা, পরিবহন করা, ঝুঁকি বহন করা, বিজ্ঞাপন করা, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, বন্টন করা, বিক্রয় করা, এগুলো সবগুলোকে আমরা একত্রে বলি কৃষি পণ্যের বিপণন। ক্লিয়ার? আর এক কথায় বলতে পারলে আমরা বলি কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা
বাজারজাতকরণ প্রক্রিয়াকে কৃষি পণ্যে কি বলা হয়? বিপণন বলা হয়ে থাকে। এখানে বলতে গুরুত্ব যে সুষ্ঠু বিপণন হলে কৃষক ন্যায্য মূল্য পায় এবং ভোক্তা যুক্তিসঙ্গত দামে পণ্য পায় থাকে। আচ্ছা, এখানে কৃষি পণ্যে বিপণনের ব্যবস্থা স্বরূপ আছে, যাই হোক প্রধান বৈশিষ্ট্য এগুলো লাগবে না, এটাও লাগবে না, আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, এখানে বলছে এরপরে কৃষি পণ্যের বিপণন, কৃষি পণ্যগুলো কয়টা চ্যানেল হয়ে পার হয় বা কৃষি পণ্যগুলোর যে বাজার কাঠামো কেমন। মূলত কৃষি পণ্যগুলো 3টা বাজার পার হয়ে আমাদের কাছে আসে। একটা হচ্ছে প্রাথমিক বাজার, যেটা মূলত কৃষি খামারের আশেপাশে হয়। মূলত এটা একটা কৃষি খামার যেখানে কৃষকরা কৃষি কাজ করে, এগুলো জমি মনে করো, সেখানে আশেপাশে কোনো একটা জায়গা যেখানে কৃষকরা একত্রিত হয় এবং যেখানে কৃষকরা পণ্য বিক্রি করতে যায় এবং যারা আড়তদার আছে তারা এখান থেকে পণ্য কিনে নিয়ে যায়। এটাকে বলা হয় প্রাথমিক বাজার। কি বাজার? প্রাথমিক বাজার। হ্যাঁ, সেটা সাধারণত কোনো একটা বড় গাছের নিচে তোমরা যারা গ্রামে আসো তারা দেখতে পারো, হয়তো কৃষকরা কাঁধে করে ভারে করে জিনিসপাতি নিয়ে আসে, হ্যাঁ, এনে এখানে বিক্রি করে। এখান থেকে ফুডের ব্যবসায়ী যারা আছে, যারা আড়তদার আছে, তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায় এবং ক্রয় করে নিয়ে গিয়ে তারা ওই আড়তে, তাদের যে আড়ত থাকে সেই আড়তে তারা পণ্যগুলো সাজায় বা সেগুলো রাখে। সেটাকে বলা হয় মাধ্যমিক বাজার। এটাকে বলা হয় কি? মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজার কি? যেই বাজারে পণ্যগুলো, মাধ্যমিক বাজার হচ্ছে এমন একটা বাজার যেই বাজারে পণ্যগুলো কি হয়, যে ফুডের ব্যবসায়ীরা এই বাজারে কিনে এনে রাখে বা আড়তদাররা সেখান থেকে নিয়ে যায় কারা? যারা খুচরা বিক্রি করবে, খুচরা বিক্রেতার বাজার। সেই খুচরা বিক্রয়ের জন্য খুচরা বিক্রয় করার জন্য ভ্যান গাড়ি করে বা যারা দোকান বিক্রি করে তারা এখান থেকে পণ্য কিনে, আড়ত থেকে পণ্য কিনে নিয়ে যায় এবং সেটা যারা ভোক্তা থাকে, সাধারণ যে ভোক্তা তাদের কাছে সেটা বিক্রি করে থাকে। বুঝছো? তাহলে আমরা আবার বলছি যে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের কাঠামো হচ্ছে 3টা বাজার পার হয়ে মূলত ভোক্তাদের কাছে কৃষি পণ্যগুলো আসে। কৃষকরা কৃষি পণ্যগুলো প্রাথমিক বাজারে নিয়ে যায়, সেখান থেকে ফুডের ব্যবসা বা আড়তদাররা সেখান থেকে কিনে নিয়ে যায়, সেখান থেকে যারা পাইকারি বা মানে খুচরা বিক্রি করবে তারা কিনে নিয়ে যায়, দেন তারা কি বলে ভোক্তাদের বিক্রি করে থাকে। হ্যাঁ, এই 3টা সেক্টর নিয়ে বা 3টা নিয়ে গঠিত। তাহলে এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। এবার বলছে বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে সিকিউ আসলে এটা আসবেই যে বাংলাদেশে কৃষি পণ্য বিপণনে কি কি সমস্যা আছে, এটাই তো মূল জিনিস। এটার জন্য মূলত আমরা এই টপিকটা পড়তেছি যে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো কি, কৃষি পণ্য যে আমরা বিপণন করতেছি সেক্ষেত্রে কি কি প্রবলেম আমরা ফেস করি। 1 নাম্বার, কৃষকের দারিদ্রতা, অর্থাৎ বাংলাদেশে কৃষকরা দরিদ্র হওয়ার কারণে তাদেরকে আসলে কৃষিতে আসলে তাদেরকে ঠকানো হয়। হ্যাঁ, তাদেরকে ঠকানো হয়। তারপর হচ্ছে 2 নাম্বার, অনুন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। তারপর হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। তারপর হচ্ছে দুর্বল বাজার কাঠামো। এরপর হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ, শিক্ষার অভাব, মানে বাংলাদেশের কৃষকরা শিক্ষিত না হওয়ার কারণে, সচেতন না হওয়ার কারণে তাদেরকে যা বোঝায় তাই বুঝে, দেন তাদেরকে ভুলভাল বোঝায়, দেখা যায় তারা লসের শিকার হয়। বাজার তথ্যের অভাব, বাজার উত্থান পতন, সরকারি নীতির অভাব, প্রতিযোগিতার অভাব, শ্রেণী বিন্যাসমান নবীকরণের অভাব, অপ্রতুল বাজার সুবিধা, বাজার সুযোগ সুবিধা একটু কম। তাহলে এগুলো সবগুলো একটু আমাদের মুখস্থ রাখতে হবে, বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাগুলো। হ্যাঁ, তাহলে এগুলো আমরা সবাই একটু মুখস্থ রাখবো। বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাগুলো কি, এগুলো একটু মনে রাখবা। আর সমস্যা সমাধানের উপায় যদি বলে তাহলে উল্টা লিখবা। কি সমস্যা এখানে? কৃষকের দায়িত্ব, তাহলে কৃষকদের পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করতে হবে, দুর্বল বাজারকাঠামো সবল করতে হবে, ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ করতে হবে, ত্রুটি মুক্ত করতে হবে, শিক্ষা হবে, তাহলে সচেতন করতে হবে কৃষকদেরকে। এভাবে করে তুমি যদি বলো তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যাগুলো মুখস্থ রাখতে পারলে হবে, সমাধান তুমি নিজে করতে পারবে। তোমরা যথেষ্ট বড় হয়েছে, যার সমস্যাগুলো মুখস্থ করবা। ঠিক আছে? এবার বলছে কৃষি পণ্য বিপণনের সরকারের অংশগ্রহণ। কৃষি পণ্য বিপণনের জন্য সরকার কি কাজ করছে? 1, বাজার কাঠামো উন্নয়ন করছে, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কাজ করছে, কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণের কাজ করছে, কৃষি বীমা প্রচলন করছে, উপকরণ সহায়তা কার্ড বা ভর্তুকি দিচ্ছে, কৃষি পণ্যের সার্ভিস দিচ্ছে, বিশ্ব ব্যাংক বা এই তথ্য অনুযায়ী। আচ্ছা, এগুলো পড়লে না বললেও চলবে, এই জিনিসগুলো একটু পড়বা যে কৃষি পণ্য বিপণনের সরকারের অংশগ্রহণ কি, সরকার কি কাজ করছে, কেমন অবকাঠামো উন্নয়ন করছে, উৎপাদনশীলতা বৃদ্ধি করছে, কৃষি পণ্য ভর্তুকির জন্য তোমরা কৃষি উপকরণ সহায়তা এবং ভর্তুকি মানে হচ্ছে 1 কেজি সারের দাম এমনিতে হওয়ার কথা ছিল 100 টাকা। সরকার বলে যে যারা উৎপাদন করে বা যারা নিয়ে আসে বাইরের দেশ থেকে আমদানি করে তাদেরকে বলে যে 100 টাকা করে তো আমাদের দেশে কৃষক কিনতে পারবে না সার, তুমি একটা কাজ করো, তোমাকে আমি 70 টাকা দিয়ে দিব, তোমরা 30 টাকা করে এই সার বিক্রি করবা, তাহলে কৃষকরা নিতে পারবে। তাহলে কৃষকের হয়ে সরকার যে টাকাটা এখানে পরিশোধ করতেছে, সেটাকেই বলা হয় ভর্তুকি। ওকে, আচ্ছা। এরপর বুঝতে বাংলাদেশে কৃষি খাতে পরিবর্তনের ধারা, অর্থাৎ কৃষি ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেগুলো এখানে আমরা দেখার চেষ্টা করব। জাস্ট একটু পড়ে যাব, বেশি গুরুত্বপূর্ণ না, সিকিউ আসার মতো টপিক না।
সিকিউ আসার মতো টপিক আমি অলরেডি দুটো বলে ফেলেছি। একটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি খামার, জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার, সেটা থেকে পরীক্ষা সিকিউ আসতে পারে। আর পরীক্ষা আসতে পারে এই যে একটু আগে বললাম আমরা কৃষি পণ্যের বিপণন, সেখান থেকে সিকিউ আসতে পারে। দুটো টপিক অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, আর এখন যেগুলো বলবো সেখানে আমি কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা বলে দেবো, সেখান থেকে সিকিউ আসার সম্ভাবনা বেশি। তবে এখানে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ লাগবে তোমাদের। তাহলে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে পরিবর্তন ধারা বলতে কি কি পরিবর্তন হচ্ছে? যেমন সাধারণ পরিবর্তন কি, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বাড়ছে বাংলাদেশে, উৎপাদন পদ্ধতি আধুনিক হচ্ছে, নতুন উপখাতের বিকাশ করতেছে। আর নতুন উপখাত যদি বলি সেটা হচ্ছে গবাদি পশু, হাঁস মুরগি পালন, চিংড়ি এবং মাছ চাষ, ফল শাক সবজি উৎপাদন, বনজ এবং নাশের উন্নয়ন। এখানে শস্য উৎপাদনে পরিবর্তনের ধারার মধ্যে যন্ত্রপাতি ব্যবহার বাড়ছে, রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যান্ত্রিক চাষ ব্যবস্থা, আইলের চাষ, আইল মানে হচ্ছে জমির যে আইল থাকে চারপাশে, সে আইলের চাষ হচ্ছে, প্রতি জমি কমছে বাংলাদেশে, এগুলো বলছে। আর শস্য উৎপাদনের প্রধান পরিবর্তন যদি বলা হয় উচ্চ ফলনশীল বীজ, খাদ্য শস্য উৎপাদন হচ্ছে, যেমন এরি, কৃষি গবেষণা, ইরিদান, এটা একটা হাইব্রিড ধান, এগুলো হচ্ছে উৎপাদন বাড়তেছে। এগুলো একটু পড়ে দেখে চোখ বোলাবা, মানে একটু পড়ে দেখবা সুন্দর করে। এবার গবাদি পশু বা হাঁস মুরগি পালনে পরিবর্তনের ধারা। হ্যাঁ, পরিবর্তন ধারা কি, আগে হচ্ছে পারিবারিক ভাবে চাষ করা হতো হাঁস মুরগিগুলো, এখন সেটা বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে। পারিবারিক পালন থেকে বাণিজ্যিক পালনের দিকে আমরা আগাচ্ছি। আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে, উন্নত জাত ব্যবহার হচ্ছে, যেমন খাকি ক্যাম্বেল, জিংডিং হাঁস, পরীক্ষা আসতে পারে জিংডিং বা খাকি ক্যাম্বেল কিসের জাত? হাঁসের জাত। তারপর হচ্ছে ব্রয়লার লেয়ার, এগুলো তো তোমরা সবাই চিনো, লেয়ার মানে যেটা ডিম দেয়, ব্রয়লার মানে যেটা তোমরা মাংস খাও সেগুলো। তারপর হচ্ছে টিকাও রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত হচ্ছে, সাভারে কৃত্রিম প্রজনন কেন্দ্র, এই হাঁস মুরগি কৃত্রিম প্রজনন কেন্দ্র যেখানে বাচ্চা ফোটানো হয়, হ্যাঁ, এর ব্যবস্থা করা হয়েছে। অর্থনৈতিক গুরুত্ব যদি বলি, জিডিপিতে অবদান কত %, কর্মসংস্থান কত %, 11% জনগোষ্ঠী প্রত্যক্ষভাবে জড়িত এটার সাথে, গবাদি পশু বা হাঁস মুরগির সাথে। তারপর হচ্ছে রপ্তানি আয় কেমন হচ্ছে, আমাদের পুষ্টি, ডিম, পুষ্টি আমিষের যোগান দিয়ে থাকে। চিংড়ি চাষ, চলো চিংড়ি সম্পর্কে পড়ি। চিংড়ি কি, যেটাকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়, পরীক্ষা অনেকবার অসংখ্যবার এসেছে এবং তোমাদেরও পরীক্ষা আসবে আমার মনে হয়। হ্যাঁ, পরশুদিন তোমাদের পরীক্ষা আসবে যে হোয়াইট গোল্ড কি, হোয়াইট গোল্ড কাকে বলা হয়। আমরা বলবো চিংড়িকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। পরীক্ষা আসতে পারে যে কেন সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়। উত্তর হচ্ছে উচ্চ রপ্তানি মূল্য, এটা রপ্তানি মূল্য অনেক বেশি পাওয়া যায় চিংড়ি, এবং বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি, তাই এটাকে গোল্ড বলা হচ্ছে। হ্যাঁ, হোয়াইট মানে এটা সাদা কালার বিধায় এটা হোয়াইট গোল্ড বলা হয়। তাহলে উচ্চ রপ্তানি মূল্য এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি বিধায় এটাকে আমরা হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলে থাকি। তারপর হচ্ছে দুটি পদ্ধতি চিংড়ি মূলত বাংলাদেশে কি হয়ে থাকে, মানে চাষ হয়ে থাকে বিক্রির জন্য। একটা হচ্ছে বাগদা, একটা হচ্ছে গলদা। বাগদা যেটাকে আমরা বলি ব্ল্যাক টাইগার, একটু কালচে হয় সেজন্য, যেটা লোনা পানির বা লবণাক্ত পানিতে এটা হয়, সবচেয়ে বেশি জনপ্রিয় এটা। হ্যাঁ, আর হচ্ছে গলদা যেটা স্বাদু পানি বা মিঠা পানির, এটা চাষ হয়ে থাকে। এখানে আরো কিছু ইনফরমেশন বলছে যেগুলো তোমরা একটু দেখে নিবা, বেশি গুরুত্বপূর্ণ না, একটু দেখে নিবা, যেমন এটার সুবিধা কি অসুবিধা কি এগুলো এখানে বলছে, একটু পড়ে লিখলে হবে। আসলে মাশরুম সহ কথা বলি। মাশরুম একমাত্র ফসল যেই ফসলের জন্য কোনো মাটির প্রয়োজন হয় না, সেটা হচ্ছে মাশরুম। পরীক্ষা এটা আসবে এমসিকিউতে, যে কোন ধরনের ফসলের জন্য কোনো মাটির প্রয়োজন হয় না, কোন ধরনের ফসল উৎপাদনের জন্য কোনো মাটির প্রয়োজন হয় না, কি বলবা? মাশরুম। কোন ধরনের ফসলের জন্য কোনো মাটির প্রয়োজন হয় না, কি বলবা? মাশরুম বলবা। হ্যাঁ, মাশরুম। তারপরে মাশরুম এক প্রকার বক্ষণযোগ্য মানে খাওয়ার যোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গকে আমরা বলি মাশরুম। তাহলে এক প্রকার বক্ষণযোগ্য মানে খাওয়ার যোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গ আমরা কি বলি? মাশরুম বলি। এটা সম্পূর্ণ হালাল, পুষ্টিকর, ঔষধি গুণ সম্পন্ন একটা সবজি। এটাকে ভেজিটেবল মিট বলা হয়। তোমরা কখনো খাইছো মাশরুম? ব্যাঙের ছাতা বলি আমরা, ঠিক আছে? মাশরুম কখনো খাইছো? মাশরুম হচ্ছে খাইলে দেখবে এটা হচ্ছে মাংসের মতো, স্বাদটা অনেকটা কি মাংসের মতো মনে হয়, সেজন্য এটাকে ভেজিটেবল মিট বলা হয়, যদিও ভেজিটেবল কিন্তু মাংসের মতো। আচ্ছা, বাংলাদেশে 6 ধরনের মাশরুম চাষ হয়। কয় ধরনের মাশরুম? 6 ধরনের মাশরুম। চলো আমার সাথে মুখস্থ করবা। হ্যাঁ, বাংলাদেশে কয় ধরনের মাশরুম চাষ হয়? 6 ধরনের। কি কি? ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন, স্ট্র। বলো, ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন, স্ট্র। 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 এগুলো কি? মাশরুমের জাত, যেগুলো কোথায় উৎপাদন হয়? বাংলাদেশে। কেমন? তাহলে ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন, স্ট্র। ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন, স্ট্র বাংলাদেশে কি হয়? চাষ হয়ে থাকে। তাহলে বলো দেখি 6 ধরনের মাশরুম চাষ হয় বাংলাদেশে, কি কি? ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন, স্ট্র। ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন, স্ট্র। ঠিক আছে? আবার এবার আসো, এখানে ওয়েস্টার মাশরুম যেটা সমগ্র বছর ব্যাপী পাওয়া যায়, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ট্রপিক্যাল। ট্রপিক্যাল মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময় পাওয়া যায়, যেমন গ্রীষ্মকালে অথবা শীতকালে পাওয়া যায়, এটাকে ট্রপিক্যাল বলা হয়। আচ্ছা, তো ওয়েস্টার মাশরুম যেটা সারা বছর ব্যাপী পাওয়া যায়, সেটা হচ্ছে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে এটা উৎপাদন হয়ে থাকে। তাহলে ওয়েস্টার মাশরুম 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে উৎপাদন হয়। আচ্ছা, এটা বাদ দাও। এবার আসো গ্রীষ্মকালে যেগুলো উৎপাদন হয়। গ্রীষ্মকাল, এই যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই যে ঋষি, মিল্কি, স্ট্র,
এগুলো গ্রীষ্মকালে উৎপাদন হয়। এগুলো 25 বা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস এগুলো উৎপাদন হয়ে থাকে। তাহলে বলো ওয়েস্টটা সারা বছর পাওয়া যায়, যেটা 15 থেকে 30 ডিগ্রি, আর ঋষি, মিল্কি আর স্ট্র যেটা গ্রীষ্মকালে পাওয়া যায় মানে গরমকালে, তার মানে 25 বা 27 থেকে শুরু করে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াস এগুলো উৎপাদন হয়ে থাকে। আর সীতাকে আর বাটন হচ্ছে শীতকাল উৎপাদন হয়, যেটা 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বা 15 থেকে 20 বা 22 ডিগ্রি সেলসিয়াস এগুলো উৎপাদন হয়ে থাকে। চলো আমরা মুখস্থ করে এবার বলি। ওয়েস্টটা সারা বছর পাওয়া যায় 15 থেকে 30। তারপর হচ্ছে ঋষি, মিল্কি, লাস্ট হচ্ছে স্ট্র। ঋষি, মিল্কি, স্ট্র হচ্ছে পাওয়া যায় গ্রীষ্মকালে, আর গ্রীষ্মকালে কত ডিগ্রি সেলসিয়াস হয়? 25 বা 27 থেকে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াসে। তারপর হচ্ছে শীতকালে উৎপাদন হয় সীতাকে আর বাটন। তাহলে সীতাকে আর বাটন কখন উৎপাদন হয়? সীতাকে শীতকালে। তাহলে শীতকালে কত ডিগ্রি সেলসিয়াস? 15 থেকে শুরু করে 20 বা 22 ডিগ্রি সেলসিয়াসে। মুখস্থ হয়েছে? পারবো? যে বলো তো পারবে কিনা? একটু বলো তো পারবে কিনা সবাই? রেসপন্স করো সবাই, পারবে? ওকে ওকে, তাহলে আমরা বলছি যে 6 ধরনের মাশরুম আমরা পাচ্ছি। ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন স্ট্র। ওয়েস্টার, ঋষি, মিল্কি, সীতাকে, বাটন স্ট্র কত ডিগ্রি সেলসিয়াস? ওয়েস্টার সারা বছর 15 থেকে 30। আর ঋষি, মিল্কি আর স্ট্র সেটা হচ্ছে গ্রীষ্মকালে, যেটা হচ্ছে 25 বা 27 থেকে শুরু করে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াসে। আর শীতকালে হচ্ছে সীতাকে আর বাটন, যেটা হয় 15 থেকে 20 বা 22 ডিগ্রি সেলসিয়াসে। হয়েছে না? মুখস্থ হয়ে গেছে না? ওকে, এবার আসো যেটা মাশরুম, যেটা আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো সবগুলোর জন্য খুবই কার্যকর। ওয়েস্টার্ন মাশরুম সারা বছর ব্যাপারে, যেটা আমরা আগে বলে ফেলেছি। আর এখানে কত টাকা মূল্য? সর্বপ্রথম 1976 সালে থাইল্যান্ড থেকে স্ট্র জাতের বীজ বাংলাদেশে আনা হয় এই মাশরুমে। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট হচ্ছে সাভারে, ঢাকাতে অবস্থিত। আবাদি জমির দরকার হয় না, পরীক্ষা আসতে পারে কোন ফসলের জন্য আবাদি জমির দরকার হয় না? মাশরুম। ঘরের ভেতরে থাকে চাষ করা যায়, মাত্র 7 থেকে 10 দিন এটা ফলন পাওয়া যায়। কত মেট্রিক টন? 21-22 এটা 45,000 মেট্রিক টন আমরা উৎপাদন করেছি। কম পুঁজি দ্রুত লাভ করা যায়। কাঁচা মাশরুম প্রতি কেজি 150 থেকে 200 টাকা, শুকনা মাশরুম প্রতি কেজি 1000 থেকে কত 1200 টাকা। কর্মসংস্থান সৃষ্টি হয় দ্রুত, পুষ্টি ঘাটতি দূর হয় এবং রপ্তানি সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার বলছে বন বা নার্সারি সম্পর্কে, বেশি গুরুত্বপূর্ণ না, একবার একটু দেখে যাবা। যেমন বলতে পারি, এখানে এমসিকিউ আসতে পারে যে বাংলাদেশ একটা দেশে মোট আয়তনে কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? তো হচ্ছে 25%। একটা দেশে মোট আয়তনে 25% বনভূমি থাকা প্রয়োজন। একটা দেশের মোট আয়তনে 25% বনভূমি থাকা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে বনভূমি আছে 17.45 ভাগ বনভূমি আছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশে কত পার্সেন্ট বনভূমি আছে? 17%। আর একটা দেশে কত পার্সেন্ট থাকা দরকার? 25%। হ্যাঁ, এটা মনে রাখবা। তারপর হচ্ছে বাংলাদেশের বনভূমি, আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে এটা মনে রাখবো, বনের প্রকারভেদ 5 ধরনের: সুন্দরবন, তারপর হচ্ছে পাহাড়ি বন, তারপর হচ্ছে উপকূলীয় বনাঞ্চল বা যেগুলো প্যারাবন বলি। এই হচ্ছে 4 ধরনের মূলত, শালবন। তারপর হচ্ছে জলাভূমি। 5 ধরনের মূলত বন থাকে। সুন্দরবন, যেটাকে ম্যানগ্রোভ বন বলা হয়, যেটা বাংলাদেশে হচ্ছে 6,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে আছে, আর 4,000 বর্গ কিলোমিটার হচ্ছে ইন্ডিয়াতে। টোটাল 10,000 বর্গ কিলোমিটার আমাদের সুন্দরবনের আয়তন। আর একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন সেটা হচ্ছে চকরিয়া, কক্সবাজারে। একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন চকরিয়া, কক্সবাজারে। ঠিক আছে, এটা গেল। তারপর আসে আমাদের নার্সারি। হ্যাঁ, নার্সারি চারা গাছ উৎপাদন ও পরিচর্যার স্থানকে আমরা কি বলি? নার্সারি বলে থাকি। নার্সারি 2 ধরনের: পলি ব্যাগের নার্সারি, ব্যাড নার্সারি। পলি ব্যাগ মানে হচ্ছে পলিথিনের ব্যাগে যেটা সেটা, আর ব্যাড মানে হচ্ছে ওই যে 2 পাশ থেকে মাটি তুলে একটা ব্যাডের মতো বানানো হয়। ওই যে আমরা বলি যে ধান বীজ ছিটানোর জন্য যে বীজতলা থাকে, সেটাকে আমরা বলি যে কি বলা হয়, ভুলে তো গেছি, জ্বালা বিছানা। তোমরা কি বলো? তোমাদের এই ইয়াতে চট্টগ্রামের ভাষা বলা হয় জ্বালা বিছানা। মানে হচ্ছে যেখানে জ্বালা মানে হচ্ছে যেটাকে ধানের যেটা ছোট অংশ, বা যেটা প্রথমে বীজ থেকে একটুকু অংশ হওয়ার পরে তারপর সেখান থেকে নিয়ে, ব্যাট থেকে নিয়ে আরেক জায়গায় আবার আলাদা আলাদা করে কি বলা হয়, রোপণ করা হয়। বুঝছো? এটাকে জ্বালা বিছানা বলে। তোমাদের কি বলে তোমাদের এলাকাতে? চট্টগ্রামে কেউ আছে এখানে? চট্টগ্রাম বোর্ডের তো পরীক্ষা নাই, তোমরা কি আছো কেউ চট্টগ্রামের এখানে? চট্টগ্রাম বোর্ডে কেউ নাই?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা চট্টগ্রাম আছে তারা করলে ভালো হইতো, তাদের আগে থেকে পরীক্ষা প্রিপারেশন হয়ে যেত। আচ্ছা, নার্সারি গুরুত্ব কর্মসংস্থান সৃষ্টি হয়, পরিবেশ ভারসাম্য রক্ষা হয়, জ্বালানি কাঠামো সরবরাহ হয়, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা যায়, আচ্ছা এগুলো গেল। এবার আমরা পড়বো কৃষি ঋণ। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সিকিউ। হ্যাঁ, কৃষি ঋণ থেকে সিকিউ আসতে পারে, তবে কৃষি ঋণ উৎস থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কৃষি ঋণের উৎস থেকে। চলো আমরা এটা একটু পড়ি। হ্যাঁ, কৃষি ঋণ থেকে আমরা একটু আলোচনা করব। তোমাদের টেনশন করার তো কোনো দরকার নেই, আমরা 1 ঘন্টায় প্রায় একটা চ্যাপ্টার করে ফেলতেছি, এটা অনেক কিছু অনেক কিছু, ঠিক আছে। তো চলো আমরা কৃষি ঋণ নিয়ে কথা বলবো। কৃষি ঋণ এটা অনেক বড় একটা অধ্যায়, বুঝছো। কৃষি ঋণ কি বলছে? কৃষি ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে আমরা বলছি কৃষি ঋণ। অর্থাৎ কৃষি ব্যয় করার জন্য কৃষকরা যে ঋণ নেয় সেটাকে বলি আমরা কৃষি ঋণ। জাস্ট একটু সিম্পলি মনে রাখতে পারলে হবে। এবার বলছে উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে, উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে 3 ধরনের: উৎপাদনশীল ঋণ, ভোগ্য ঋণ, অনুৎপাদনশীল ঋণ। তাহলে কি বলছে? উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে 3 প্রকার: উৎপাদনশীল ঋণ, ভোগ্য ঋণ, অনুৎপাদনশীল ঋণ। আমরা একটু বলে ফেলি। উৎপাদনশীল মানে হচ্ছে যেটা উদ্দেশ্য কোনো একটা উৎপাদন করা, বা একজন কৃষক সে যে ধান উৎপাদন করবে তার ধান বীজ কেনার টাকা নেই, তাহলে সে যদি বীজের জন্য টাকা নেয় ধান বীজ কেনার জন্য, তাহলে সেটা বলবো উৎপাদনশীল ঋণ বলা হবে। কেমন? আর ভোগ্য ঋণ কি? দৈনন্দিন বেঁচে থাকার জন্য কৃষকরা যে ঋণ নেয়, যেমন ধরো ধান মাঠে আছে, এখনো পরিপক্ক হয় না, কিন্তু তখন তার চলার জন্য টাকা লাগতেছে, তখন কৃষকরা যে ঋণ নেয় তাকে আমরা বলি ভোগ্য ঋণ। কি ঋণ বলো? ভোগ্য ঋণ। 3 বছর অনুৎপাদনশীল ঋণ, সন্তানের বিয়ে শাদী, জন্ম মৃত্যু, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদির জন্য যখন কৃষকরা ঋণ নেয়, অর্থাৎ তার দৈনন্দিন প্রয়োজন লাগতেছে না আর উৎপাদনের কাজের জন্য লাগতেছে না, অনুৎপাদনশীল কাজ, অর্থাৎ যেমন সন্তানের বিয়ে শাদী, জন্ম মৃত্যুর জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হয় অনুৎপাদনশীল ঋণ। এরপর হচ্ছে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ 3 প্রকার: স্বল্পকালীন, মধ্যকালীন, দীর্ঘকালীন। প্রথম কথা বলি স্বল্পকালীন ঋণ কি? সাধারণত 15 মাসের কম সময়ের জন্য হয়ে থাকে এই ধরনের ঋণ, সেটাকে আমরা বলি স্বল্পকালীন ঋণ। যেমন বীজ, সার, কীটনাশক এগুলো ক্রয়ের জন্য একজন কৃষক নিতে পারে 15 মাসের কম সময়ের জন্য স্বল্পকালীন ঋণ। মধ্যকালীন ঋণ কি? যেখানে 5 মাস থেকে 5 বছর পর্যন্ত এটার সময় থাকে গরু মহিষ কেনা, ছোট যন্ত্রপাতি ক্রয়ের জন্য এই ধরনের কি হয় যে ঋণ হয়, সেটাকে আমরা মধ্যকালীন ঋণ বলে থাকি। তারপরে হচ্ছে দীর্ঘকালীন ঋণ, 5 বছর অধিক সময়ের জন্য হয়ে থাকে, যেমন স্থায়ী জমির স্থায়ী উন্নয়ন, নলকূপ বসানো, ভারী যন্ত্রপাতি ক্রয়, এগুলো সম্পর্কে আমরা বলছি যে দীর্ঘকালীন ঋণ 5 বছর অধিক সময়ের জন্য সেটা হয়ে থাকে। হ্যাঁ, জমির স্থায়ী উন্নয়ন, নলকূপ বসানো, ভারী যন্ত্রপাতি ক্রয়, এগুলো সম্পর্কে আমরা বলছি 5 বছর অধিক সময়ের জন্য যেটা নেওয়া হয় সেটা। তাহলে এগুলো সম্পর্কে গেলে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ আমরা করে ফেললাম। হ্যাঁ, এবার আসো উদ্দেশ্যের কৃষি ঋণের উৎস নিয়ে আমরা কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক, কৃষি ঋণের উৎস। মানে কৃষি ঋণগুলো আমরা পাবো কোত্থেকে? কৃষি ঋণটা মেইনলি আমরা 2টা জায়গা থেকে পেয়ে থাকি। একটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস। তাহলে কৃষি ঋণের উৎস কয়টা? 2টা। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে কৃষি ঋণের উৎস কয়টা? কৃষি ঋণের উৎস হচ্ছে 2টা, প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। হ্যাঁ, কৃষি উৎস কয়টা? 2টা, প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রথমে কথা বলি প্রাতিষ্ঠানিক উৎস, এটা আবার 2 প্রকার। মানে কোনো প্রতিষ্ঠান থেকে যখন কৃষকরা ঋণ নেয় সেটা তারা 2 ভাবে নিতে পারে, এক উপানুষ্ঠানিকতার মাধ্যমে, আনুষ্ঠানিকতার মাধ্যমে। উপানুষ্ঠানিক ঋণ কোনগুলো? যখন এনজিও বা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় তখন সেগুলোকে বলা হয় উপানুষ্ঠানিক ঋণ, মানে যেখানে আনুষ্ঠানিকতা একটু কম, তুলনামূলক কম, সেটাকে আমরা বলি উপানুষ্ঠানিক ঋণ। তাহলে প্রাতিষ্ঠানিক ঋণ উৎস 2 প্রকার: উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিক মানে হচ্ছে যেখানে এনজিও বা গ্রামীণ ব্যাংক থেকে যখন কৃষকরা ঋণ নেয় সেটাকে আমরা বলি উপানুষ্ঠানিক ঋণ। হ্যাঁ, এনজিও বা গ্রামীণ ব্যাংক থেকে। আর বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এগুলো থেকে যখন ঋণ নেয় সেটাকে আমরা বলি আনুষ্ঠানিক ঋণ। সেগুলোকে আমরা কি বলি? আনুষ্ঠানিক ঋণ, অর্থাৎ যেখানে আনুষ্ঠানিকতা একটু বেশি হয়ে থাকে। তাহলে উপানুষ্ঠানিক যেখানে আনুষ্ঠানিকতা একটু কম হয়, যেমন গ্রামীণ ব্যাংক বা এনজিও পরীক্ষা আসতে পারে। উপানুষ্ঠানিক কৃষি ঋণের উৎস কোনটা? এনজিও, গ্রামীণ ব্যাংক। আর আনুষ্ঠানিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বাণিজ্য ব্যাংক, সেগুলো থাকে, এটা আনুষ্ঠানিক হয়ে থাকে। আর অপ্রাতিষ্ঠানিক উৎস কি? অপ্রাতিষ্ঠানিক উৎস একটাই, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক, যেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, তেমন একটা আনুষ্ঠানিকতা থাকে না। যেমন ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়ম অনুযায়ী যে ঋণ আদান প্রদান হয়, তাকে আমরা বলি অনানুষ্ঠানিক ঋণ। তাহলে বলছে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়ম অনুযায়ী যে ঋণের আদান প্রদান হয় তাকে আমরা বলি অনানুষ্ঠানিক, তাকে আমরা কি বলি? অনানুষ্ঠানিক কি বলে থাকি? ঋণ বলে থাকি। এই অনানুষ্ঠানিক ঋণ উৎস কি? অনানুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক ঋণ উৎস হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, হ্যাঁ, গ্রাম ব্যবসায়ী, দোকানদার, ধনী কৃষক, দালাল, ব্যাপারী, প্রতিবেশী। অর্থাৎ যারা দালাল ব্যাপারী থাকে তারা কিন্তু কৃষকদের সাথে রিলেটেড থাকে, তাদের পরিচিত থাকে, তাদের কাছ থেকে কৃষকরা আগে পাকে টাকা নিয়ে নেয়। ঠিক আছে, তো এটা এক ধরনের ঋণ, যেটা বলছে দালাল বা ব্যাপারী থেকে ঋণ নেওয়া। ওকে, তাহলে আমরা সবাই একটু পড়ি। হ্যাঁ, আমরা সবাই একটু পড়ি। কৃষি ঋণ উৎস প্রধানত 2 প্রকার। কৃষি ঋণ উৎস প্রধানত 2 প্রকার: প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক আবার 2 ভাবে হয়: উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিক মানে হচ্ছে এনজিও, গ্রামীণ ব্যাংক। আর আনুষ্ঠানিক মানে হচ্ছে
বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক বা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক সমূহ। অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে এক প্রকার, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক, যেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকে না, ব্যক্তিগত পর্যায়ে যে ঋণ না হয়, যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রাম মহাজন, বন্ধু বান্ধব, গ্রাম মহাজন, হ্যাঁ, দোকানদার, ধনী কৃষক, দালাল, ব্যাপারী, প্রতিবেশী, এদের থেকে যখন ঋণ নেওয়া হয়। ঠিক আছে, হয়েছে? পারবো আমরা? একটু বলো পারবে কিনা সবাই? না, বই 3 প্রকার থাকলে সেটা পড়ার দরকার নেই। এখন যেটা বলছি এটা পড়ো, হ্যাঁ, এখন যেটা বলছি এটা পড়লে হবে। ওকে, আচ্ছা এবার আসো, এবার আমরা পড়বো কৃষি ঋণ বিতরণের সমস্যা। আসলে পরীক্ষা এখান থেকে পরীক্ষা আসবে যে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যা বলে কি, মানে কৃষি ঋণ যে দেয় সেখানে কি সমস্যা হয়। যেমন অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসের উপর বেশি নির্ভরশীলতা দেখা দেয় বাংলাদেশে, তারপর প্রাতিষ্ঠানিক ঋণের অভাব দেখা দেয়, শহর ভিত্তিক অবস্থান দেখা দেয়, ঋণ দান পদ্ধতির জটিলতা দেখা দেয়, ঋণ বন্টনে দুর্নীতি হয়, ঋণ প্রাপ্তিতে দুর্ভোগ দেখা দেয়, সংগ্রহ ব্যয়বহুল হয়, ভোগান্তি হয়, তদারকির অভাব হয়, শোষণ হয়, সুদ, উচ্চ সুদের হার হয়, সমন্বয় সাধনের অভাব হয়। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যা বলি। এগুলো সবগুলো কি বলো? বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলো আমরা বলতেছি। হ্যাঁ, তাহলে সমস্যাগুলো উল্টা লিখলে তার কি হয়ে যাবে, সমাধান তোমরা পেয়ে যাবা। ওকে, এবার বলছে যে বাংলাদেশে কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি। বাংলাদেশে কৃষি উন্নয়নে সরকার গৃহীত কর্মসূচি, অর্থাৎ কৃষি উন্নয়নে সরকার কি কাজ করছে, কৃষি উন্নয়নের জন্য কি কাজ করতে, সেটা গুরুত্বপূর্ণ। যেমন প্রকৃত কৃষকদের খাস জমি প্রদান, অর্থাৎ খাস জমি মানে হচ্ছে যেই জমির মালিক নাই তাকে আমরা বলি খাস জমি। তাহলে প্রকৃত কৃষকদের খাস জমি দিচ্ছে, কৃষি ঋণ বিতরণ করছে, কৃষি উপকরণ বিতরণ করছে, কৃষি বীজ সহায়তা দিচ্ছে, কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করতেছে। শস্য বহুমূল্যকরণ, এটা জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শস্য বহুমূল্যকরণ কাকে বলে? শস্য বহুমূল্যকরণ কি? শস্য বহুমূল্যকরণ মানে হচ্ছে একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলা হয়। পরীক্ষায় আসবেই জ্ঞানমূলকের মধ্যে যে শস্য বহুমুখীকরণ কাকে বলে। তাহলে কি বলবা? যে একই জমিতে বিভিন্ন মৌসুমে এক ফসলের পরিবর্তে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার প্রক্রিয়াকে শস্য বহুমুখীকরণ বলা হয়ে থাকে। আর শেষ সুবিধা কি? শেষ মানে হচ্ছে ভূগর্ভ বা ভূগর্ভ অবস্থা থেকে পানি উত্তোলন করে সেগুলি করা, দেওয়া, হ্যাঁ, বা সেগুলো দিয়ে কৃষিকাজ করে, সেটা হচ্ছে শেষ সুবিধা। ওকে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের কৃষি উন্নয়ন সরকারের কর্মসূচি। এবার লাস্ট টপিক হচ্ছে কৃষি ও পরিবেশ। এখান থেকে পরীক্ষা আসতে পারে, কৃষি ও পরিবেশ থেকে প্রশ্ন হইতে পারে। শোনো, আমি যে টপিকগুলো বলতেছি এই চ্যাপ্টারে, সেটা আমি শেষে আবার করে দিব, কোন কোন জায়গা থেকে সিকিউ আসবে সেটা বলে দিব। ঠিক আছে, আগে একটু দেখে ফেলি, 5 মিনিট সময় এটা আমরা একটু দেখে ফেলি, 5 মিনিট শেষ হয়ে যাবে। কৃষি ও পরিবেশ, অর্থাৎ আমরা জানি কৃষি অনেক বেশি পরিবেশের উপর ডিপেন্ড করে। তো পরিবেশ যদি দূষণ হয়ে যায় বা পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কৃষির উপর বড় এফেক্টটা পড়ে। তো এখানে বলছে মানুষের পারিপার্শ্বিক অবস্থায় বসবাস করে, মানুষ যে পারিপার্শ্বিক অবস্থায় বসবাস বা কাজ করে তাকে আমরা পরিবেশ বলছি। পরিবেশের উপাদান হচ্ছে দুইটা, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে আলো, বাতাস, পানি, নদী, গাছপালা, জলবায়ু, জীববৈচিত্র্য। আর মানবসৃষ্ট হচ্ছে ঘর বাড়ি, রাস্তা, শিল্প, তারপর হচ্ছে সামাজিক রীতিতে এগুলো। পরিবেশ দূষণ কি? পরিবেশের উপাদানগুলোর নেতিবাচক প্রভাবকে আমরা পরিবেশ দূষণ বলছি। আর হচ্ছে পৃথিবীর গড় 100 বছরের গড় তাপমাত্রা বৃদ্ধি পাইছে, পৃথিবীর সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাইছে 10 থেকে 25 সেন্টিমিটার। এই কথাটা মানে হচ্ছে প্রায় 1 ফুটের মতো সমুদ্রের পানি উচ্চতা বাড়ছে। তোমরা বলতে পারো স্যার এটা আবার আহামরি কি হয়েছে? হয়েছে অনেক কিছু। যদি পৃথিবীর যে পানির উচ্চতা যদি 1 ফুট বাড়ে, তাহলে সেটা কিন্তু অনেক বড় জায়গা হচ্ছে কি পানির নিচে তলিয়ে যাচ্ছে। এটার ফলে কিন্তু কি হয়ে যাচ্ছে যে লবণাক্ত পানি ঢুকে পড়তেছে ভূগর্ভস্থলে। কৃষিতে পরিবেশ দূষণের করণীয় কারণ, পরিবেশ দূষণের কারণ কি? একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, যেমন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, অতিবৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, জলস্রোত হচ্ছে। আর মানব সৃষ্ট কারণ যদি বলি, তাহলে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, বন উজাড় হচ্ছে, তারপর হচ্ছে শিল্প বর্জ্য দেখা দিচ্ছে, অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার হচ্ছে, ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন হচ্ছে, জলাবদ্ধতা, নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। এগুলো সব হচ্ছে মানব সৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণ। এবার আসো বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবগুলো কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠুটস্থ মুখস্থ করতে হবে তোমাদের সিকিউর জন্য। হ্যাঁ, সিকিউর জন্য এই টপিকটা ঠুটস্থ মুখস্থ রাখতে হবে যে বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবগুলো কি? বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের ফলে কি প্রভাব পড়তেছে? আমাদের কৃষি সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তারপর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, উৎপাদন হ্রাস পাচ্ছে, লবণাক্ততার হার বৃদ্ধি পাচ্ছে, কৃষি ভূমি হ্রাস পাচ্ছে, খাবার পানির সংকট হচ্ছে,
তারপর হচ্ছে চাষাবাদ ব্যাহত হচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে, জীবন নদী প্রবাহ পরিবর্তন হচ্ছে, অজানা রোগের বৃদ্ধি পাচ্ছে, তারপর জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, উদ্বাস্তু সমস্যা হচ্ছে, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা পৃথিবীর কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রধান গ্যাস সিএফসি, তারপর হচ্ছে মিথেন, CO2 মিথেন, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো বৃদ্ধি পাচ্ছে, জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে, খাদ্য সংকট দেখা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতার পরিবর্তনজনিত প্রভাব। দ্রুত মুখস্থ করো। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা থেকে পরীক্ষা প্রশ্ন আসলে এটা আসবেই, এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসলে এটা আসবেই। হয়েছে? এবার আসো, এবার বলছে বাংলাদেশের কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থা দিয়ে, এগুলো একটু পড়ে দেখবা, এগুলো একটু পড়ে দেখবা। আমি জাস্ট এখানে বলি যে এই যে আমরা পারমাণবিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কি হচ্ছে সেগুলো পড়বা। তারপর বায়োটেকনোলজি কি, এটার প্রবক্তাকে বায়োটেকনোলজি 1919 সালে হাঙ্গেরির প্রকৌশলী কার্ল এরিক সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দের প্রবর্তন করে, এটা পরীক্ষা আসতে পারে। কেমন, এটা একটু পড়বা। তারপর ফরিদপুর এক কিসের জাত বলতে পারবা, ছোলার জাত এটোস, 38 হচ্ছে পাটের জাত ইরাটস, আর 24 হচ্ছে ধানের জাত, এগুলো মনে রাখবা, ঠিক আছে। তারপর এখানে পাতা ঝলসে যাওয়ার রোগ যেটাকে বলা হয় ব্লাস্ট রোগ, সেটাকে বলা হয় বাউদান 3, ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের জাত। হ্যাঁ, আর বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব যদি বলি, কি উৎপাদন গুরুত্ব কি, নতুন জাতের শস্য বীজ উদ্ভাবন হচ্ছে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, অধিক উৎপাদন হচ্ছে, দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, পরনির্ভরশীলতা হ্রাস পাচ্ছে, আমাদের আয় এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এগুলো সবগুলো বাংলাদেশের কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব। ওকে, এখন আমরা বলবো যে বাংলাদেশের কৃষি উন্নয়নে গৃহীত প্রযুক্তির উপাদান সমূহের ইতিবাচক নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাব কি, উৎপাদন বাড়তেছে, কর্মসংস্থান বাড়তেছে, মানে আমরা যে প্রযুক্তি নির্ভর হচ্ছি এটার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, আয় এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, সম্পদের কম ব্যবহার হচ্ছে, জলবায়ু পরিবর্তন অভিযোজন ক্ষমতা বাড়তেছে, দক্ষতা খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে। আর খারাপ দিক কি, আচ্ছা এখানে সেম এটা কপি হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবা, এটা সেম এখানে কপি হয়ে গেছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে। এখানে তোমরা একটু লিখে নিতে পারো, যেমন আমাদের দেশীয় জাতের ফসল কি হচ্ছে, বিলুপ্ত হচ্ছে। নেতিবাচক দিক, কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশীয় প্রজাতির যে ফসলগুলো আছে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, দেশীয় জাতের যে ফসল সেগুলো আমরা এখন আর পাচ্ছি না। তারপর বলতে পারে অজানা রোগের সৃষ্টি হচ্ছে, যেগুলো আগে কখনো দেখা যায় নাই। তারপর হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে সেগুলো কৃষি পণ্য কি হয় না, সঠিক মূল্যায়ন পাচ্ছে না, কারণ উন্নত প্রযুক্তি যারা ইউজ করতেছে তারা কম দাম পণ্য উৎপাদন করতে পারতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা পারতেছে না। হ্যাঁ, এই কথাগুলো বলা হয়েছে। আমরা কি বুঝছি, পারবো? ওকে, এটা গেল। তাহলে চ্যাপ্টার আমাদের এখানে শেষ। আমি তোমাদেরকে একটু লিখে দিই কোন কোন টপিকটা গুরুত্বপূর্ণ, একটু বলে দিচ্ছি, শোনো ভালো করে শুনবা, যেটা যেটা সিকিউ আসতে পারে। এক, আমাদের যে উদ্দেশ্যের ভিত্তিতে খামার, জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামার, খুবই গুরুত্বপূর্ণ। দুই, যেখান থেকে যেতে সিকিউ আসবে আর কি। তারপর মনে রাখবো হচ্ছে যে কি পড়ছিলাম এরপর আমরা, এরপর বলছে ও কৃষি পণ্যের বিপণন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে সিকিউ। এরপর প্রশ্ন আসতে পারে কৃষি ঋণ থেকে। এরপর প্রশ্ন আসতে পারে এই কৃষি ও পরিবেশ, এখান থেকে, এই চারটা জায়গা থেকে দেখবা, চারটা জায়গা থেকে মিনিমাম দুইটা সিকিউ আসবে। এই চারটা থেকে মিনিমাম কয়টা সিকিউ পাবা, দুইটা সিকিউ তোমরা পাবাই, ঠিক আছে। তো এটা আর কি, ভাগ্য ভালো হলে দুইটা পাবা, একটাও পাইতে পারো, তবে দুইটার সমান খুব বেশি, দুইটার সমান খুব বেশি আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা এবার আসো আমরা পরের অধ্যায়ে একটু যাই, চলো। আমরা চ্যাপ্টার 2 তে একটু যাবো। আচ্ছা, এখন যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়াবো নাকি আর একটু শর্টকাটে পড়া দিব, আরো শর্টকাটে পড়া দিব, বলো? তোমরা যেভাবে বলবে সেভাবে পড়াবো, কোনো সমস্যা নেই।
ফার্স্ট পার্টের 6 নাম্বার সিকিউরিটা, হ্যাঁ ওখানে দামেজ তো দেওয়া ছিল না, ওটা একটু মিস্টেক ছিল। দেখা যাক কতটুকু পড়াতে পারি আজকে, দেখা যাক কতটুকু পড়াতে পারি। ওকে ঠিক আছে। ওকে চলো আমরা পড়ি বাংলাদেশের শিল্প। এটা কেন পড়তেছি আমরা অলরেডি বলে ফেলছি, যেহেতু আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান হচ্ছে 37.95% জিডিপিতে এই শিল্প খাতের অবদান, এবং এখানে প্রায় কত পার্সেন্ট মানুষ নিযুক্ত আছে আমরা পড়েছিলাম, এখানে প্রায় আমাদের হ্যাঁ আমাদের কৃষি শিল্প খাতে নিযুক্ত আছে কত পার্সেন্ট বলছিলাম ভুলে গেছি তো, 45% কৃষি খাতে, শিল্প খাতে 17%-এর মতো, 17%-এর মতো হ্যাঁ শ্রমশক্তি নিযুক্ত আছে। সেজন্য আমাদের এই শিল্প সম্পর্কে জানতে হচ্ছে। শিল্প কি? শিল্প হচ্ছে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে শিল্প বলে থাকি। তাহলে কি বলছে? সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে কি বলে থাকি? শিল্প বলে থাকি। যেমন আমি যদি বলি বাংলাদেশে তৈরি পোশাক বানায় অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশে চা পাতা বানায়, চা পাতা অনেকগুলো কোম্পানি আছে না? মেয়েরা বলো দেখি কি কি চা কোম্পানি চা পাতা আছে, কি কোম্পানির চা পাতা আছে? তোমরা তো চা বানাও, দেখি বলো। তাজা, ইস্পাহানি মির্জাপুর, তারপর হচ্ছে সিলন, এরকম অনেকগুলো কোম্পানি আছে না? সবগুলো মিলে হচ্ছে চা শিল্প। বাংলাদেশের যতগুলো লোহা বানায়, লোহা কি কি আছে? বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, সবগুলো মিলে লৌহ ইস্পাত শিল্প। কথা বুঝছো? তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে আমরা কি বলছি? শিল্প বলছি। যেমন চা শিল্প, সিমেন্ট শিল্প, ওষুধ শিল্প ইত্যাদি। এই বছর 23-24 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 37.9%, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। আর শিল্পের উপখাত যদি বলা হয়, আমরা কৃষির উপখাত বলছি 4টি। বলো তো কি কি বলছিলাম? কৃষির উপখাত কি কি? শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ। কি কি? শস্য, শাকসবজি, প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, এগুলো হচ্ছে কৃষির উপখাত। আর শিল্পের উপখাত কয়টা? 5টা। ম্যানুফ্যাকচারিং, খনিজ এবং খনন, বিদ্যুৎ ও গ্যাস, ভাস্প শীতাতপ নিয়ন্ত্রণ, পানি সরবরাহ, পানি নিষ্কাশন, বর্জ্য নিষ্কাশন, নির্মাণ, এগুলো সবগুলো হচ্ছে শিল্প। কিসের কি বলতেছি আমরা? প্রকারভেদ, শিল্পের প্রকারভেদ বলতেছি বা শিল্পের উপখাত বলতেছি। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যেখানে পণ্য বানানো হয়, যেটা সবচেয়ে বড় উপখাত, যেটা প্রায় 25% জিডিপিতে অবদান। আমরা টোটাল হচ্ছে 37%, তার 25% কি? শুধু ম্যানুফ্যাকচারিং খাতের অবদান। খনিজ খনন, বিদ্যুৎ, গ্যাস, শীতাতপ নিয়ন্ত্রণ, পানি সরবরাহ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নির্মাণ, এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের 5টি শিল্প খাতে, শিল্পের উপখাত 5টি, এই 5টা। তারপর হচ্ছে জিডিপিতে শিল্প খাতের মধ্যে ম্যানুফ্যাকচারিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিডিপিতে শিল্প খাতের মধ্যে কোন খাত? ম্যানুফ্যাকচারিং সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা মনে রাখবা। আচ্ছা, এটা গেল। এরপর এখানে শিল্পের প্রকারভেদগুলো আছে। শিল্পের প্রকারভেদগুলো বুঝতে হলে তোমাদেরকে আগে বুঝতে হবে শিল্প নীতিগুলো কি। আচ্ছা, শিল্পনীতি কি? বাংলাদেশে সর্বপ্রথম 1973 সালে, 1900 কত সালে বলো? 1973 সালে বাংলাদেশের সর্বপ্রথম শিল্পনীতি হয়। এই শিল্পনীতিগুলো মূলত 5 বছর 7 বছর অন্তর হয়ে থাকে, এবং সেখানে একটা দেশের শিল্পগুলো কিভাবে পরিচালিত হবে, কোনটা বৃহৎ শিল্প, কোনটা মাঝারি শিল্প, কোনটা ক্ষুদ্র শিল্প, সেগুলো নির্ধারণ করা হয়ে থাকে বা সেগুলো আমরা পেয়ে থাকি। তাহলে 1973 সালে বাংলাদেশের প্রথম শিল্পনীতি হয়। কত সালে? 1973 সালে বাংলাদেশের প্রথম কি হয়? শিল্পনীতি হয়ে থাকে। হ্যাঁ, এভাবে করে লাস্ট শিল্পনীতি হয়েছে 2016 সালে, তারপর 2022 সালে হয়েছে। বুঝছো? আর আমাদের মনে রাখতে হবে 2005 সালে শিল্পনীতি অনুযায়ী শিল্পকে ভাগ করা হয়েছে 4 ভাগে: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। 2005 সালে শিল্পকে ভাগ করা হয়েছে 4 ভাগে: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। 2010 সালে শিল্পকে ভাগ করা হয়েছে 9 ভাগে, এবং 2016 সালে শিল্পনীতি অনুযায়ী শিল্পকে ভাগ করা হয়েছে 12 ভাগে। 2022 সালে শিল্পনীতি অনুযায়ী শিল্পকে ভাগ করা হয়েছে 17 ভাগে। হ্যাঁ, কেমন? তো এই যে এগুলো মনে রাখবা, এই জন্য মনে রাখবা এমসিকিউতে আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে শিল্পের প্রকারভেদগুলো বৃদ্ধি পাচ্ছে দিন দিন। কেন বাড়তেছে?
কারণ একটা গাছ যখন হয়, একটা গাছ প্রথমে একটা কাণ্ড থাকে, সেখান থেকে 2টা 3টা 4টা এভাবে করে শাখা প্রশাখা বের হয়। ঠিক সেমভাবে একটা দেশের শিল্পটাও যেহেতু বড় হচ্ছে, সেজন্য এটার শাখা প্রশাখা বাড়তেছে। বুঝা গেছে? তো আমরা 2016 সালের শিল্পনীতিতে আগে পড়বো, সেই অনুযায়ী 2022 সালে এগুলো সবগুলো হবে। শুধু পার্থক্য হচ্ছে এখানে এক্সট্রা কিছু শিল্প সম্পর্কে জানতে হবে, আর কিছু না। 16 সালের মতো এখানে যেমন বৃহৎ শিল্পের মধ্যে 16 সালে বৃহৎ শিল্প যে ক্যাটাগরি, 2022 সালের শিল্পনীতির মধ্যে সেই সেম ক্যাটাগরি। হ্যাঁ, মানে সেই পরিমাণ মূলধন বা স্থায়ী সম্পদ আর শ্রমিক থাকলে সেটাকে আমরা বৃহৎ শিল্প বলবো। ঠিক আছে? তা আমরা একটা পড়ি, 2016 সালের শিল্পনীতি অনুযায়ী আমরা পড়বো। তো প্রথমে বলি বৃহৎ শিল্প কাকে বলে। শোনো, বৃহৎ শিল্পের মধ্যে আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, আরটা হচ্ছে সেবা শিল্পের ক্ষেত্রে। হ্যাঁ, শোনো, ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যারা পণ্য বানায়, পণ্য প্রোডাক্ট বানায়, সেটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং, কোনো কিছু ম্যানুফ্যাকচার করতেছে। আর সেবা মানে হচ্ছে যারা শুধু সেবা দেয়। যেমন তোমাদেরকে আমি পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি, এটা শুধু হচ্ছে তোমাদের একটা সেবা দিচ্ছে। তাহলে আমার যে ইনকামটা বা আমার যে শিল্পটা, সেটাকে সেবা শিল্পের মধ্যে ফেলবো আমরা। হয়েছে? তাহলে ম্যানুফ্যাকচার আবার কি, সেবা এখানে গেল। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখন ম্যানুফ্যাকচার মানে সেবা, যেখানে পণ্য বানানো হয়, আর ম্যানুফ্যাকচার সেবা মানে হচ্ছে যেখানে সেবা দেওয়া হয়। এবার শোনো, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে আমরা বৃহৎ শিল্প কাকে বলে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। বলছে একটা মস্ত করলে কিন্তু তুমি সবগুলো সংজ্ঞা তুমি পারবা, সবগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, বলছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি, কারখানা বন, বেঁধে রেখে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন, ব্যয় সহ। এই লাইনটা প্রত্যেকটা শিল্পের সংজ্ঞার হাতে তুমি ইউজ করবা। তো সেজন্য এই লাইন সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। তো বলছে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি, কারখানা ভবন ব্যতি রেখে, অর্থাৎ কোন একটা শিল্পের জমি এবং কারখানা ভবন ছাড়া, জমি ও কারখানা ভবন কি ব্যতি রেখে, ব্যতি রেখে মানে হচ্ছে ছাড়া, জমি আর কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো স্থায়ী সম্পদ থাকতে পারে, তার মধ্যে একটা জমি, একটা কি কারখানা ভবন, এছাড়া আরো অনেকগুলো সম্পদ থাকতে পারে। যেমন ধরো একটা এসি আছে, তারপর হচ্ছে মনে করো যে একটা বেঞ্চ আছে, এই যে একটা স্মার্ট বোর্ড আছে, এগুলো সবগুলো কিন্তু স্থায়ী সম্পদ। বুঝছো? তাহলে আমাদের মনে করো পড়ালেখার, এই বিল্ডিংটা মনে করো পড়ালেখার হইতে পারে, এই বিল্ডিং এর জায়গা যেটা সেটা পড়ালেখার হইতে পারে, কিন্তু জায়গার এই বিল্ডিংটা ছাড়া যত স্থায়ী সম্পদ আছে, যেমন ধরো একটা এসি আছে, একটা মনে করো যে স্মার্ট বোর্ড আছে, তাহলে এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মনে করো যে স্থায়ী সম্পদ। বুঝছো? তো জমি এবং কারখানা ছাড়া যত স্থায়ী সম্পদ আছে তার মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ। প্রতিস্থাপন ব্যয় কি? যেমন একটা এসি কিনে নিয়ে আসছে মনে করো আমরা, দাম 80,000 টাকা। এই 80,000 টাকা এসিটা যখন আমরা বিক্রি করতে যাব, সরি, এটা যখন আমরা কিনে আনছি, কিনে আনার পরে তো এটা ঠান্ডা বাতাস দিবে না, এটা আনার পর এখানে আবার ফিটিং করতে হবে। ফিটিং করার জন্য আবার কি লাগবে, এক্সট্রা একটা 5,000 টাকা লাগবে মনে করো। তাহলে কিনে আনছে 80,000 টাকা দিয়ে, 80,000 টাকা এসি এটা কিনে আনছে, আবার সেটা সংস্থাপন করার জন্য 5,000 টাকা খরচ হয়েছে। তাহলে টোটাল আমরা বলতে পারি এসির দাম হচ্ছে 85,000 টাকা। এই যে এইটাকেই বলা হয় যে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ যদি সেটা 50 কোটির অধিক হয়, কিংবা যেসব, কিংবা মানে মনে রাখবা, কিংবা মানে হচ্ছে অথবা, অথবা যেসব প্রতিষ্ঠানে 300 জন অধিক শ্রমিক কি থাকে, নিয়োজিত থাকে, রয়েছে, তাকেই মূলত আমরা ম্যানুফ্যাকচারিংতে বৃহৎ শিল্প বলতেছি। হ্যাঁ, তবে একটা আলাদা করে একটা ক্লজ লিখছে যে তবে তৈরি পোশাক বা শ্রমগণ শিল্পের ক্ষেত্রে 1,000 জন অধিক হইতে হবে, অর্থাৎ 1,000 জন বেশি হইতে হবে। হ্যাঁ, 1,000 জন অধিক হইতে হবে। ওকে, তাহলে সবাই একটু মুখস্থ করি। ম্যানুফ্যাকচার খাতে বৃহৎ শিল্প বলতে সেই সব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি, কারখানা রেখে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার অধিক, কিংবা যেসব প্রতিষ্ঠানে 300 জন অধিক শ্রমিক কি তাকে নিয়োজিত রয়েছে, তাকে আমরা বলি, হ্যাঁ, তাকে আমরা বলি ম্যানুফ্যাকচার খাতে বৃহৎ শিল্প। তবে তৈরি পোশাক বা শ্রমগণ শিল্পের ক্ষেত্রে 1,000 জন অধিক হইতে হবে, অর্থাৎ শ্রমিকের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পকে আলাদা করে একটা সুযোগ দেওয়া হয়েছে, তাদেরকে বলছে যে তাদের ক্ষেত্রে 1,000 জন অধিক হইতে হবে, কারণ তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে অধিক কি হয়, তোমার অধিক বেশি পরিমাণে তোমার শ্রমিক প্রয়োজন হয়, তাই। ঠিক আছে? তাহলে একটু সবাই মুখস্থ করি তো, যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প কাকে বলে, একটা মুখস্থ করতে পারলে তোমার জন্য সহজ হয়ে যাবে, পুরো সবকিছু সহজ হয়ে যাবে। একটা মুখস্থ করে একটু কষ্ট করে।
হ্যালো, হ্যাঁ ক্লাসে, লাইভ ক্লাসে, হ্যাঁ হ্যাঁ কেন? ওকে, হয়েছে, একটা মুখস্থ হয়েছে। এবার আসো সেবারটা মুখস্থ করি। সেম কথা, সেবা শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেই সব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি কাঠামো দেখা যায় সম্বন্ধে মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ। সেম কথা, শুধু কি এটা এক্সট্রা মনে রাখতে হবে যে 30 কোটি অধিক কিংবা যেসব প্রতিষ্ঠানে 120 জন অধিক শ্রমিক তাকে নিয়োজিত থাকে তাকে আমরা সেবার ক্ষেত্রে কি বলছি? বৃহৎ শিল্প আমরা বলছি। করো, এটা মুখস্থ করো। সেবার ক্ষেত্রে বৃহৎ শিল্প, এটা মুখস্থ করো, দ্রুত করবা। সেবার ক্ষেত্রে বৃহৎ শিল্প, এটা মুখস্থ করবা। হ্যাঁ, শিল্পের উপখাত 5টা মুখস্থ লাগবে, হ্যাঁ লাগবে, করে রাখিও। স্যার, না পড়ে আর প্লাস ক্লাস চাই, বুঝিনি তোমার কথা। না পড়ে প্লাস ক্লাস চাই মানে কি? এটা গেল, বুঝতে পারছি আমরা বৃহৎ শিল্প। তাহলে বৃহতের ক্ষেত্রে দুই প্রকার, ম্যানুফ্যাকচার সেবা আলাদা করে পড়তে হবে। এবার আসলে আমরা মাঝারিটা পড়ি, চলো মাঝারিটা। মাঝারি শিল্প কি? সেটাও সেম দুই প্রকার, ম্যানুফ্যাকচার সেবা আলাদা। বলছে ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে, হ্যাঁ ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেই সদস্য সংখ্যা বোঝায় যেসব দেশের জমি ব্যয় সহ 50 কোটি টাকা থেকে 15 থেকে 50 কোটি কিংবা যেসব প্রতিষ্ঠানে 121 থেকে 300 জন শ্রমিক তাকে নিয়োজিত থাকে তাকে আমরা বলি যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কি শিল্প? মাঝারি শিল্প আমরা বলতে পারি। ঠিক আছে, যেমন তৈরি পোশাক বা শ্রমগণের শিল্পের ক্ষেত্রে 1000 জনের কম হইতে হবে মাঝারি শিল্প হলে। আচ্ছা গেল। এবার সেবার ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেই জমি ব্যয় সহ কত বলবো? 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব প্রতিষ্ঠানে 51 থেকে 120 জন শ্রমিক কি তাকে নিয়োজিত থাকে, 51 থেকে 120 জন শ্রমিক কি থাকে নিয়োজিত থাকে, তাকে আমরা কি বলছি? যে তোমার সেবার ক্ষেত্রে কি শিল্প? মাঝারি শিল্প আমরা বলতে পারি। সেবার ক্ষেত্রে মাঝারি শিল্প আমরা বলতে পারি। এরপর আসো, এরপর হচ্ছে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প কি? ম্যানুফ্যাকচার ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেই 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা কিংবা যেসব প্রতিষ্ঠানে 31 থেকে 120 জন শ্রমিক তাকে নিয়োজিত থাকে। আর সেবার ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা কিংবা যেখানে 16 থেকে 50 জন শ্রমিক নিয়ে থাকে। এখানে একটা মনে রাখবা বিষয়, তোমাদেরকে আমি বুঝাই বলি, শোনো। তোমরা মুখস্থ করার ক্ষেত্রে এটা মনে রাখবা যে আগে ম্যানুফ্যাকচারিংগুলো আলাদা মুখস্থ করবা। ম্যানুফ্যাকচারিংগুলো হচ্ছে বৃহৎ ম্যানুফ্যাকচারিং হচ্ছে 50 কোটির অধিক, 300 জনের অধিক, এখানে বলছে। আর এখানে কি বলছে? যে 15 থেকে 50 কোটি, ওটার নিচে, বুঝছো? আর 21 থেকে 300 জন, বুঝতে পারছো? এরপর যদি ক্ষুদ্রটা বলি, ক্ষুদ্রটা হচ্ছে 75 লক্ষ থেকে 15 কোটি। 75 লক্ষ থেকে কত কোটি? 15 কোটি, বা 31 থেকে 120 জন। 31 থেকে কতজন? 120 জন হবে। হ্যাঁ, বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে ম্যানুফ্যাকচার মুখস্থ করবে। যেমন মাইক্রো শিল্পের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা, 16 থেকে 30 জন। কথাটা বুঝতেছো? মানে আগে ম্যানুফ্যাকচারিং মুখস্থ হবে, কারণ ম্যানুফ্যাকচারের সাথে ম্যানুফ্যাকচার মিল আছে, একটা নিচে একটা সিরিয়ালি মিল আছে। তারপর সেবার সাথে সেবা। ওকে, তারপর মাইক্রো শিল্প গেলে এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের কষ্ট করে। দেন কুটির শিল্প, এটা একটু বলে দিই। কুটির শিল্প হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবারের সদস্যদের সমন্বয়ে বা পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট একটা শিল্প, যেখানে আমরা বলতে পারি যে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকার কম। কত লক্ষ টাকার কম? 50 লক্ষ টাকার কম কিংবা যেসব প্রতিষ্ঠানের 50 লক্ষ টাকার কম কিংবা যেসব প্রতিষ্ঠানে 15 জনের অধিক কম শ্রমিক তাকে নিয়োজিত থাকে, সেটা হচ্ছে কুটির শিল্প। ওকে ওকে, আচ্ছা এরপর আসা আর কিছু এখানে শিল্প আছে সেগুলো একটু পড়ি। হাইটেক শিল্প, যেগুলো হচ্ছে উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প, যেমন সফটওয়্যার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এগুলো। হস্তকারু শিল্প, যেমন হাতের বানানো জিনিস, যেমন মেধা এবং দক্ষতা সৃজনশীলতা দিয়ে তৈরি, এই ধরনের শিল্প। সৃজনশীল শিল্প, হ্যাঁ শৈল্পিক
কমন এবং উদ্যোগী, যেমন ধরো ফ্যাশন ডিজাইন, ফিল্ম, স্থাপত্য, মিউজিক, পারফর্মিং আর্ট, এগুলো হচ্ছে সৃজনশীল শিল্পের মধ্যে পড়ে। 8 নাম্বার। তারপর হচ্ছে 9 নাম্বার সংরক্ষিত শিল্প, যেগুলো সরকার সংরক্ষণ করে, যেমন ধর টাকা ছাপানো, হ্যাঁ এটা সরকার সংরক্ষণ করে, এটাকে বলা হয় টাকশাল। তারপর হচ্ছে পারমাণবিক শক্তি, সিকিউরিটিজ প্রিন্টিং, সামরিক সরঞ্জাম, এগুলো সবগুলো হচ্ছে সংরক্ষিত শিল্প, যেগুলো সরকার সংরক্ষণ করে, তুমি চাইলে এগুলো করতে পারবে না। এরপর হচ্ছে উচ্চ অগ্রাধিকার শিল্প, যেগুলো সরকার অগ্রাধিকার দিয়েছে। দিয়েছে কোনগুলো, যেমন ধরো ঔষধ শিল্প, পাট শিল্প, পাটজাত শিল্প, এগুলো হচ্ছে সরকার অগ্রাধিকার দিয়েছে, উচ্চ অগ্রাধিকার দিয়েছে। হ্যাঁ, আর অগ্রাধিকার দিয়েছে কোনগুলো, প্লাস্টিক শিল্প, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ শিল্প, ক্লিনিক, সিমেন্ট শিল্প, এগুলো। নিয়ন্ত্রিত শিল্প কোনগুলো, ফ্লাইওভার, আন্ডারগ্রাউন্ড, এখানে মনে রাখবা নিয়ন্ত্রিত একটা, সংরক্ষিত আরেকটা। সংরক্ষিত মানে হচ্ছে যেগুলো সরকার সংরক্ষণ করে, যেমন বোমা বানানো, অস্ত্র বানানো তুমি বানাতে পারবে না, সরকার সংরক্ষণ করে। আর নিয়ন্ত্রণ হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করে শুধু, যেমন ফ্লাইওভার বানানো, আন্ডারগ্রাউন্ড রেল বানানো, মনোরেল বানানো, অর্থনৈতিক অঞ্চল বানানো, হ্যাঁ এগুলো হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। ওকে, তাহলে এই 12 প্রকার এখানে চলে গেল। এবার আমরা যদি বলি 2022 সালে শিল্পের প্রকারভেদ, দেখো বৃহৎ শিল্প আগের মতোই, বৃহৎ শিল্প এখানে যেভাবে পড়ছে সেম এখানে বলবা। তারপর মাঝারি শিল্প আগের মতোই, 16 সালের মতোই। ক্ষুদ্র শিল্পটা আগের মতোই, ম্যাক্রো শিল্প আগের মতোই, কুটির শিল্প আগের মতোই, হাইটেক শিল্প আগের মতোই, হ্যাঁ উচ্চ পর্যায়ে হস্তকার শিল্প আগের মতো, শিশু শিল্প আগের মতোই থাকবে, সংরক্ষিত শিল্প আগের মতোই থাকবে। অগ্রাধিকার দেখো এখানে কিন্তু দুইটা দিছিল, একটা হচ্ছে উচ্চ অগ্রাধিকার, কিন্তু এখানে একটাই দিছে, 2022 সালে শুধু বলছে অগ্রাধিকার। উচ্চ অগ্রাধিকার নামে আলাদা করে আটটা করা হয়নি, আটটা বাড়ানো হয়নি, ঠিক আছে, উচ্চ অগ্রাধিকার নামে আলাদা করে আটটা বাড়ানো হয়নি। তারপরে হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প, যেগুলোকে সরকার কি করে নিয়ন্ত্রণ করা হয়, যেমন ধর মনোরেল, এগুলো আগের মতোই। ভারী শিল্প নতুন করে আসতে আসতে, ভারী শিল্প কোনটা, জাহাজ নির্মাণ শিল্প, পেট্রোলিয়াম পরিশোধন শিল্প, সিমেন্ট শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, এগুলো হচ্ছে ভারী শিল্পের মধ্যে পড়ে। তারপর রপ্তানি বহুমূল্যকরণ শিল্প, রপ্তানি বহুমূল্য শিল্প হচ্ছে তৈরি পোশাক শিল্প আর ফাইবার শিল্প, কৃত্রিম ফাইবার শিল্প, অর্থাৎ যেগুলো দিয়ে কাপড় তৈরি হয় আর কি, ফাইবারগুলো দিয়ে। বিশেষ উন্নয়ন শিল্প কোনগুলো, যেমন এআই, ব্লক চেইন, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স, প্যাকেজিং শিল্প, এগুলো বলা হয় বিশেষ উন্নয়ন শিল্প। তারপর হচ্ছে পর্যটন শিল্প, পর্যটন শিল্প কোনগুলো, পর্যটন শিল্প হচ্ছে স্থাপত্য, যেগুলো হ্যাঁ ঐতিহ্যবাহী স্থাপনা, দর্শন, বিভিন্ন প্রকার আবাসন বা চিত্ত বিনোদনমূলক কর্মকাণ্ড বোঝায়। ট্রেডিং শিল্প, কোনো দেশ থেকে পণ্য কিনে এনে অন্য দেশে বিক্রি করা, সেটা হচ্ছে ট্রেডিং করা, সেই ট্রেডিং শিল্প। অপ্রাতিষ্ঠানিক শিল্প কোনগুলো, যেমন গৃহকর্মী, হকার, আবর্জনা সংগ্রহকারী, তাদেরকে নিয়ে এই শিল্প, সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শিল্প। এই 17 প্রকার 2022 সালের শিল্পনীতি অনুযায়ী। কথা কি বুঝছি? হাইটেক শিল্প মানে হচ্ছে উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প, সেটা হচ্ছে হাইটেক শিল্প। শোনো, যারা একদিনে এ প্লাস পেতে চাচ্ছ, একজন বলতেছে 1 মাসের খাবার একদিনে খাওয়ার জন্য, শোনো 1 মাসের খাবার একদিন না, আজ এ প্লাস পাওয়ার জন্য অবশ্য কিছুটা যদি বেসিক ঠিক থাকে, তাহলে আমার ক্লাস এগুলো করো এবং বাসায় একটু চেষ্টা করো, মানে এই যে সময়টুকু আছে ফুল 18-19 ঘন্টা করে পড়াশোনা করো, ঠিক আছে, আশা করি পাবে। আর তুমি আর না বলো এই কথাটা, মামুন আলী একই কথা পোস্ট করতে করতে পাগল হয়ে যাচ্ছে এই ছেলে, কমেন্ট করতে করতে। আসো আমরা এরপরে দেখি। আচ্ছা, এরপর এখানে একটা কথা বুঝতে, কথাটা একটু আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই বলি, যে মনে করো 4টা জিনিস একটু মনে রাখবে। একটা হচ্ছে বৃহৎ, এটা হচ্ছে বড় ভাই, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুঠির শিল্প। শোনো, সরি, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির বলতেছি, মাইক্রো শিল্প। শোনো, তাহলে বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই। মনে করো কোন একটি কর্মকাণ্ডের ভিত্তিতে বা কোন একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড বৃহৎ শিল্পে অন্তর্ভুক্ত হলে অন্য মানদণ্ডের ভিত্তিতে সেটা মাঝারি শিল্পে অন্তর্ভুক্ত হতে পারে। যেমন আমি যদি বলি যে কোন একটা শিল্প যেখানে মূলধন আছে 60 কোটি, মনে করো, তাহলে এই দিক থেকে এটা একটা বৃহৎ শিল্প। আবার মনে করো যেখানে শ্রমিক সংখ্যা হচ্ছে অন্য মানদণ্ড শ্রমিক, সেখানে দিক থেকে আমরা জানি যে 300 জনের বেশি থাকলে সেটা বৃহৎ শিল্প, কিন্তু 300 জন কম থাকলে মনে করো 200 জন আছে,
200 জন শ্রমিক আছে, সেদিক থেকে সেটা হচ্ছে মাঝারি শিল্প। তাহলে সেটাকে আমরা কোন শিল্প বলবো? মানে একটা মানদণ্ডের ভিত্তিতে একটা যদি বৃহৎ শিল্প হয়, অন্য মানদণ্ডের ভিত্তিতে সেটা যদি মাঝারি শিল্প হয়, তাহলে সেটা কি শিল্প? উত্তর হচ্ছে সেটা বৃহৎ শিল্প। বড় ভাই মেজো ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয়, কে জিতবে? বড় ভাই জিতবে। আর মেজো ভাই সেজো ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয়, কে জিতবে? মেজো ভাই জিতবে। সেজো ভাই ছোট ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয়, কে জিতবে? সেজো ভাই জিতবে। বুঝা গেছে? বুঝছি আমার কথাটা? মানে কোন একটা মানদণ্ডবিধি একটি কর্মকাণ্ড ক্ষুদ্র শিল্পে অন্তর্ভুক্ত হলে অন্য মানদণ্ডবিধি সেটা মাঝারি শিল্পে অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে ক্ষুদ্র আর মাঝারির মধ্যে যদি ঝগড়া হয়, কে জিতবে? মাঝারি শিল্প হবে সেটা। অর্থাৎ একটি কর্মকাণ্ডের ভিত্তিতে একটি শিল্প মাঝারি শিল্পে অন্তর্ভুক্ত হলেও অন্য কর্মকাণ্ডের ভিত্তিতে সেটা যদি বৃহৎ শিল্প হয়, সেটাকে আমরা কি বলবো? বৃহৎ শিল্প বলবো। ঠিক আছে? এটা বোঝাইছে। এখানে এই যে 3টা লাইন লিখছে, এগুলো একটু পড়ে দেখবা। তারপর বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প, পরীক্ষাটা আসতে পারে এমসিকিউতে। বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্পগুলো কি কি? বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প হচ্ছে পাট শিল্প, বস্ত্র শিল্প, সিমেন্ট শিল্প, চিনি শিল্প, কাগজ নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প। এটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, মুখস্থ করো। বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প কোনগুলো? বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প কোনগুলো একটু মুখস্থ করো, দ্রুত করবা। বাংলাদেশের প্রধান বৃহৎ শিল্প কোনগুলো? কুটির শিল্প কাকে বলে বলছি না? পরিবারের সদস্যের বিশিষ্ট সদস্যদের সমন্বয়ে সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে, মানে শ্রমিক সংখ্যা হচ্ছে 15 জনের অধিক নয়, মানে 15 জনের কম থাকবে এবং 10 লক্ষ টাকার নিচে কি থাকবে? স্থায়ী সম্পদ থাকবে। সেটাকে আমরা কুটির শিল্প বলতেছি। আমার ছোট ভাইয়ের সাথে ঝগড়া হলে ছোট ভাই জিতে। ও আচ্ছা, ছেলেরা জিতবে স্বাভাবিক, বুঝছো? মেয়েরা পারে না ছেলেদের সাথে। ছোট হইলো, যেমন আমার সাথে আমার বড় বোনের কি হইতো, ঝগড়া হইতো, তখন কিন্তু আমি সবসময় মাইর দিতাম ওরে। হচ্ছে আমার সাথে পারতো না। তো এইটাই স্বাভাবিক, ছেলেরা একটু কি হয়, শক্তিশালী হয় মেয়েদের তুলনায়। তা আমরা বলছি বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। বাংলাদেশের শিল্প কাঠামোগুলো কেমন, মানে কি কি নিয়ে গঠিত? ওই যে কৃষির কাঠামো বলছি, সেম ভাবে শিল্পের কাঠামো দ্বৈত মালিকানা। বাংলাদেশের বেশিরভাগ শিল্প হচ্ছে 2 মালিকানা। বৃহৎ শিল্পের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, মাঝারি শিল্পের প্রাধান্য পাচ্ছে, বস্ত্র শিল্পের প্রাধান্য পাচ্ছে, তারপর হচ্ছে তৈরি পোশাক শিল্পের দ্রুত প্রসার হচ্ছে, মূলধনের স্বল্পতা আছে, বাড়ি শিল্পের অভাব, খনিজ সম্পদের অভাব, শক্তি সম্পদের অভাব, তারপর হচ্ছে ঔষধ শিল্পের অগ্রগতি হচ্ছে, তারপর হচ্ছে খাদ্য ভোগ্য পণ্যের প্রাধান্য পাচ্ছে, শ্রমনিবিড় শিল্পের প্রাধান্য পাচ্ছে, পরিবর্তনের ধারা, এগুলো হচ্ছে পরিবর্তন কি হচ্ছে সেটা। আচ্ছা, এগুলো একটু পড়ে দেখবা, বাংলাদেশের শিল্প কাঠামোগুলো কেমন, পড়ে দেখলে আইডিয়া হবে। এবার বাংলাদেশে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব শোনো। একটা শিল্পের গুরুত্ব পড়লে অন্য শিল্পের গুরুত্বের মধ্যে তুমি প্রায় ইউজ করতে পারবা। যেমন কুটির শিল্পের গুরুত্বের মধ্যে বলছে কর্মসংস্থান বৃদ্ধি। আচ্ছা, এমন কোনো শিল্প আছে যে শিল্পের মধ্যে তুমি গুরুত্বের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি লিখতে পারবে না? লিখতে পারবা। কারণ প্রতিটা শিল্পের স্থাপন করলে বা বাড়লে কর্মসংস্থান বাড়বে, স্বাভাবিক। তারপর কৃষিতে জনসংখ্যার চাপ হ্রাস, প্রত্যেকটা শিল্পে ইউজ করতে পারবা। বিনিয়োগ সুবিধা, স্ত্রী লোকের কর্মসংস্থান বাড়বে, জমিদার মান উন্নয়ন হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হবে, তারপর হচ্ছে কাঁচা মালের উপযুক্ত ব্যবহার হবে, রুচি মাফিক উৎপাদন করতে পারবা, গ্রামীণ অর্থনৈতিক বিকাশ হবে, পরিবেশ দূষণ কম হবে, উপজাত দ্রব্যের ব্যবহার হবে, অধিক স্থায়িত্বতা বৃদ্ধি পাবে, বৈদেশিক মুদ্রা আয় হবে, অতিরিক্ত আয় অর্জন হবে, সুষম উন্নয়ন হবে, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে। এগুলো সবগুলো বাংলাদেশের কৃষিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব এবং ভূমিকা, এগুলো আমরা বলতেছি। ওকে, এবার আসলে বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো কি? মূলধনের স্বল্পতা। এগুলো আসলে শুধু কুটির শিল্প না, প্রত্যেকটা শিল্পে তুমি ইউজ করতে পারবে, মোটামুটি ইউজ করা যাবে। যেমন বাংলাদেশের কুটির শিল্পের সমস্যাগুলো যদি বলি, কি সমস্যা আমরা ফেস করতেছি বাংলাদেশের কুটির শিল্পের মধ্যে? কি সমস্যা আছে? এক নম্বর হচ্ছে মূলধনের স্বল্পতা, ঋণের অভাব, প্রাচীন উৎপাদন পদ্ধতি, কাঁচামালের অভাব, শ্রমিকের অশিক্ষা, কারিগরি জ্ঞানের অভাব, স্বল্প মজুরি, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, সীমাবদ্ধ বাজার, অপর্যাপ্ত শক্তি সম্পদ যেমন তেল, গ্যাস, এগুলো, বিদ্যুৎ, এগুলো শক্তি কম।
নিম্নমানের পণ্যদ্রব্য, মধ্যবর্তী দালালের প্রভাব, সরকারি সহযোগিতার অভাব, দেশি পণ্যের অবাধ আমদানি হয়, বিদেশি পণ্যের সমবায় মনোভাবের অভাব, মানে বাংলাদেশের সমবায়ভাবে কেউ উৎপাদন করতে চায় না, আধুনিক যন্ত্রপাতির অভাব, ভোক্তাদের প্রতিকূল মনোভাব, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব। এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা বলি। এবার হচ্ছে বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা সমাধানের উপায়গুলো কি, এগুলো উল্টা লিখবা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। যার সমস্যাগুলো মনে রাখতে পারলে তোমাদের জন্য সহজ হবে। বাংলাদেশের বৃহৎ শিল্পের গুরুত্বগুলো এখানে বলছে, এগুলো একটু পড়ে দেখবা। আসলে আমার পড়ার এখানে তেমন বেশি নাই, তোমাদেরকে নিজেকে পড়ে মুখস্থ রাখতে হবে। বৃহৎ শিল্পের সমস্যাগুলো কি, এগুলো পড়বা। রপ্তানিমুখী শিল্প অর্থাৎ রপ্তানি উন্নয়নের জন্য মূলত যে প্রতিষ্ঠানের যে শিল্পগুলোর 80% পণ্য বাইরের দেশে রপ্তানি হয়, সেটাগুলোকে আমরা রপ্তানিমুখী শিল্প বলি। অর্থাৎ উৎপাদনের কমপক্ষে 80% রপ্তানি করে, সেগুলোকে আমরা রপ্তানিমুখী শিল্প বলছি। অর্থাৎ রপ্তানির উদ্দেশ্যে যে শিল্পগুলো হয়। বাংলাদেশে কি কি রপ্তানিমুখী শিল্প আছে? পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, তৈলবীজ শিল্প। এগুলি সবগুলো সম্পর্কে মোটামুটি এখানে আইডিয়া দেওয়া হয়েছে। তো প্রথম অবস্থায় রপ্তানিমুখী শিল্পের গুরুত্বগুলো কি, এর মাধ্যমে আমাদের কি হয়? আমাদের উৎপাদন বিশেষায়ন হয়, অর্থাৎ আমরা একটা বিশেষ দ্রব্য উৎপাদন করতে সক্ষম হই এবং সেটা অনেক ভালোভাবে উৎপাদন করতে পারি দক্ষতার সহিত। কর্মসংস্থান বৃদ্ধি পায়, দেশীয় শিল্পের প্রসার হয়, সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়, দক্ষতা বৃদ্ধি পায়, বৈদেশিক মুদ্রা অর্জন করতে সম্ভব হয়, কৃষক বান্ধব কৌশল সৃষ্টি হয়, কৃষি আধুনিকায়ন হয়, মূলধনী দ্রব্য আমদানি হয়, বৈদেশিক ঋণ পরিশোধ করতে পারি, মাথাপিছু হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, দেশের মর্যাদা বৃদ্ধি পায়। এগুলো সবগুলো বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব। হ্যাঁ, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে কি গুরুত্ব, এগুলো একটু পড়ে দেখবা। এরপর হচ্ছে পাট শিল্প। এরপর কি আছে বলো? পাট শিল্প সম্পর্কে কথা বলা হয়েছে। পাট শিল্প কি বলতে, পরিবেশ বান্ধব এবং বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় এই পাটকে। মূলত আগে এটাকে আমরা সোনালী আঁশ বলতাম এবং এটা অনেক বেশি আমাদের অবদান ছিল কৃষিতে, কৃষিখাতের অবদান ছিল পাটের। কিন্তু এখন বর্তমানে এটা মানে জীবিত অবদান ছিল আর কি, বা বৈদেশিক মধ্যে ইনকাম খাতে অবদান ছিল। এখন বর্তমানে অনেক কম একটা অংশ এটা থেকে আমরা পাই। বৈদেশিক ইনকামের 3% আমাদের এই পাট জাতীয় পণ্য রপ্তানি করে আমরা পাই, মাত্র 3%। ঠিক আছে? তো বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারক হিসেবে আছি আমরা। তারপর হচ্ছে আয় বলা হয়েছে এখানে কত, সেগুলো দেখে নিবা। মেট্রিক টন কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, প্রায় 50 লক্ষ প্রতিভা মানুষ এই পাট শিল্পের সাথে নিযুক্ত আছে। আরেকটা বিষয় মনে রাখবা যে কৃষিতে নিয়োজিত শ্রম শক্তির প্রায় 48% হচ্ছে পাট শিল্পে নিযুক্ত। বিষয়টা এমন, আমরা বলেছিলাম যে 100 জন মানুষ যদি বাংলাদেশে কর্মক্ষম মানুষ থাকে, তার মধ্যে 45 জন হচ্ছে কৃষিকাজ করে, বুঝছো? আমি যদি বলি বাংলাদেশে 100 জন মানুষ কৃষিকাজ করে, তার 48% আবার কি শুধু পাট চাষ করে, পাটের সাথে নিযুক্ত আছে। মানে টোটাল বাংলাদেশে 100 জন মানুষ কাজ করে, তার মধ্যে 45 জন কৃষিকাজ করে। ওই কৃষিকাজ করে এরকম মানুষ যদি 100 জন থাকে, তার 48% আবার কি করে, পাট শিল্পে নিযুক্ত আছে বলতেছে, বুঝছো? এই আর কি। তাহলে এটা গেল। এরপর হচ্ছে পরিবেশের গুরুত্ব, এগুলো একটু পরে দেখবা। প্রধান আমরা কি কি পণ্য বানাই, চট, বস্তা, কার্পেট, এগুলো আমরা বানাই। পাট শিল্পের সমস্যাগুলো এখানে বলছে, এগুলো একটু পরে দেখবা। এখন অনেক বেশি আসলে খরচ পড়ে যায় পাট শিল্পের মধ্যে, পাট জাতীয় জিনিসগুলো উৎপাদনের জন্য, কিন্তু সে হারে মূল্য পাওয়া যায় না। এটা যদিও পরিবেশ বান্ধব, ভবিষ্যৎ সম্ভাবনা যদি বলা হয়, ইতিবাচক দিক হচ্ছে এটা পরিবেশ বান্ধব, এটা স্থায়ী চাহিদা হইতে পারে। তারপর হচ্ছে ইউ সহ বহু দেশে প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে, যেটার কারণে নতুন বাজার সৃষ্টি হচ্ছে। 135টি বহুমুখী পণ্য আমরা উৎপাদন হচ্ছে। তারপর 17টি পণ্য পাট মোড়ক বাধ্যতামূলক করা হয়েছে, যেটা 2010 আইন অনুযায়ী। 26 মার্চ জাতীয় পাট দিবস। উপসংহার হচ্ছে সবুজ অর্থনীতি এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করলে বাংলাদেশ পাট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সম্ভাবনাময় হবে। গেল। এবার আসছে বস্ত্র শিল্প সম্পর্কে কথা বলতে। বস্ত্র কি বলতে, বাংলাদেশের সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে এই বস্ত্র খাত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে আমাদের দেশ। মোট রপ্তানির 83% আসে এই পোশাক বা বস্ত্র শিল্প থেকে। 83% বস্ত্র শিল্প আমরা রপ্তানি করে পেয়ে থাকি, বুঝছো? টোটাল বস্ত্র শিল্প থেকে। বস্ত্র শিল্প আবার আলাদা ভাগ আছে। বস্ত্র শিল্পের মধ্যে আবার আছে হচ্ছে তোমার তৈরি পোশাক, তারপর আছে তোমার হচ্ছে হুঁশিয়ারি পোশাক আছে বা অন্যান্য পোশাক আছে। তো বস্ত্র শিল্পের মধ্যে তৈরি পোশাক 82% অবদান রাখে জিডিপিতে। 82% এখান থেকে আমরা পাই। আর অন্যান্য খাতগুলো সবগুলো মিলে 1%, টোটাল 83% হচ্ছে বস্ত্র শিল্পের অবদান আছে জিডিপিতে। হ্যাঁ, আর কর্মসংস্থান হচ্ছে প্রায় 50 লক্ষ নারী এখানে কাজ করে। 80% শ্রমিক হচ্ছে নারী শ্রমিক। বস্ত্র শিল্পের সমস্যা হচ্ছে পর্যাপ্ত কাঁচামালের অভাব, মান নিম্ন, সুতাকলের অভাব, দাম নির্ধারণের সমস্যা, এগুলো একটু পড়ে দেখবা, ঠিক আছে? এরপর আসছে যে বস্ত্রশিল্প সংশোধনের উপায়, উল্টা লিখলে হয়ে যাবে। আর ভবিষ্যৎ সম্ভাবনা যদি বলা হয়, হ্যাঁ, বাংলাদেশ সাথে তুলা চাষের জন্য খুবই কার্যকরী বা আবহাওয়া অনুকূল আছে, বড় অভ্যন্তরীণ বাজার আছে, বিপুল চাহিদা আছে, সস্তা শ্রম আছে, বাংলাদেশে উৎপাদন ব্যয় খুব কম হয় তাই। তারপর সরকারি সহযোগিতা আছে, প্রায় 5,000 কোটি প্রণোদনা দিয়েছে সরকার। সহায়ক শিল্পনীতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে, যেটা বলে মান বৃদ্ধি পাচ্ছে, দক্ষ জনশক্তি গঠন হচ্ছে,
প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে। আচ্ছা, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সঠিক নীতি এবং প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের বস্ত্রশিল্পে ভবিষ্যৎ উজ্জ্বল এবং সম্ভাবনাময়, এটা বলা হয়েছে। চা শিল্প, বাংলাদেশের চা, আমরা চা খেতে অনেক পছন্দ করি, তাই না? তো চা পানে বাংলাদেশের অবস্থান হচ্ছে, চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 9 স্থানে। অর্থাৎ আমরা চা উৎপাদন করি 9 স্থান থেকে, অর্থাৎ সবচেয়ে বেশি চা উৎপাদন করে এমন দেশে আছে আরও 8টা, আমরা এর পরে আসি 9ম পজিশনে। বর্তমানে 170টি চা বাগান আছে বাংলাদেশে। কয়টি? 170টি চা বাগান আছে। চা উৎপাদনের শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তাহলে চা উৎপাদনের শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে রয়েছে কে? ভারত। মৌলভীবাজারে 90টি চা বাগান আছে, সর্বোচ্চ এখানে আছে সবচেয়ে বেশি, মৌলভীবাজার জেলাতে আর কি। যদি বিভাগ বলা হয় কোন বিভাগ, তাহলে সিলেট হবে। আসলে সিলেটের মধ্যে কয়েকটা বিভাগ আছে, যেমন ধরো সিলেটের মধ্যে কয়েকটা জেলা আছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, এগুলো সবগুলো সিলেটের মধ্যে। সিলেটটা একটা সিলেটের মধ্যে জেলা। তো এটা মনে রাখবা যে যেমন চট্টগ্রাম একটা বিভাগ, চট্টগ্রামের মধ্যে একটা চট্টগ্রাম জেলা আছে, তারপর একটা কক্সবাজার জেলা আছে, একটা বান্দরবান জেলা আছে, একটা রাঙ্গামাটি আছে, একটা খাগড়াছড়ি আছে, কথা বুঝে গেছে? এরকম অনেকগুলো জেলা আছে। তো সিলেটের মধ্যে যেটা সিলেট জেলা, সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলা, সেটা হচ্ছে তোমার 19টা চা বাগান আছে। আর হবিগঞ্জ জেলাটা 25টা, আর মৌলভীবাজারে 90টা। সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে মৌলভীবাজারে। চট্টগ্রাম 22টা আছে, পঞ্চগড়ে 10টা আছে, রাঙামাটিতে 2টা, ঠাকুরগাঁয়ে 1টা। বর্তমানে চা পানে, আমরা যে চা খাই, চা পান করি, সেদিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 10ম পজিশনে। আমরা মনে করি যে আমরাই সবচেয়ে চা খোর মনে হয় পৃথিবীতে, তাই না? আসলে না, আমরা 10ম পজিশন, আমাদের চেয়ে বেশি চা খাই, চা খোর এরকম আছে পৃথিবীতে আছে। তারপর 1915 সালে 78,000 টন চা বাগান করেছে বাংলাদেশিরা। 2015 সালে, সরি। চা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে শ্রীমঙ্গল অবস্থিত, চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম অবস্থিত। চা বোর্ড, যারা চট্টগ্রামে আছো তারা জানবা, চা বোর্ডটা হচ্ছে 2 নম্বর গেট থেকে, যেটা বাইজিদ যে রোডটা আছে সেই রোডের মাঝ বরাবর। তারপর হচ্ছে একমাত্র চা মিউজিয়াম অবস্থিত শ্রীমঙ্গল, এটা মৌলভীবাজারে। হ্যাঁ, এরপর এখানে আছে যে চা শিল্পের সমস্যা। কি শিল্প? অতি বৃষ্টি নির্ভরতা। অর্থাৎ বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ চা শিল্পগুলি বৃষ্টি নির্ভর। আসলে বৃষ্টি ছাড়া তো চা আসলে হওয়া পসিবল না, কারণ হচ্ছে এই পাহাড়ের উপরে পানি তুমি কেমনে তুলবা যদি বৃষ্টি না হয়? আধুনিক যন্ত্রপাতির অভাব, শ্রমের দক্ষতার অভাব, গুদামজাতকরণ সমস্যা, প্যাকেজিং সমস্যা, হ্যাঁ, কীটপতঙ্গের আক্রান্ত হয় অনেক সময়। বিকল্প দ্রব্য কফি অনেক বেশি প্রতিযোগিতা হয়ে গেছে, এর কারণে দক্ষতার অভাব, কম উৎপাদন হচ্ছে, দক্ষ ব্যবস্থাপনার অভাব, এগুলো সবগুলো। সমস্যার মতন উপায় উল্টা লিখবা, তাহলে হয়ে যাবে। এবার চামড়া শিল্প সম্পর্কে একটু বলে ফেলি। চামড়া শিল্প কি? এটা হচ্ছে খুবই সম্ভাবনাময় একটা শিল্প ছিল বাংলাদেশে, এখন খুবই এটার বাজে অবস্থা। যেমন এবছর কোরবানির সময় চামড়ার দাম কিন্তু একদমই কমে গেছিল। গত বছরে খুব অনেক ভালো পাইছিল, এর আগের ও কম ছিল। একদম শুরুতে মানে 10-11 সালে তখন কিন্তু অনেক ভালো একটা দাম ছিল, হ্যাঁ, চামড়ার। এখন কিন্তু সেটা নাই। তো বড় বাজার হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান একটা শিল্প হচ্ছে চা শিল্প, চামড়া শিল্প। তারপর পোশাক শিল্পের পর দ্বিতীয় বৃহত্তম খাত হচ্ছে এই চামড়া। জবাইকৃত গবাদি পশু 1.8% বাংলাদেশে, মানে পৃথিবীতে যত গবাদি পশু জবাই হয় তার 1.8% বাংলাদেশে হয়। প্রধান রপ্তানি বাজার যদি বলা হয়, বড় বাজার হচ্ছে ইতালি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে কানাডা। নতুন বাজার হচ্ছে জাপান, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, চীন, এগুলো। আর সবচেয়ে বড় বাজার হচ্ছে জাপান। 55 থেকে 60% কিন্তু এই জাপানে কি হয়, রপ্তানি হয় চামড়া জাতীয় দ্রব্যগুলো, কারণ ডিউটি ফ্রি হয় এবং কোর্ট ফি না থাকার কারণে এটাতে সহজ হয়। চামড়া শিল্পের সমস্যা হচ্ছে ঋণের অভাব, তারপর হচ্ছে প্রক্রিয়াজাতকরণ অসুবিধা দেখা দেয়, তারপর বিদ্যুৎ জ্বালানির ঘাটতি, দক্ষ জনশক্তির অভাব, পশু সম্পদ পালন অনীহা, সরকারি উৎসাহের অভাব, পরিবেশ দূষণ, রাসায়নিক দ্রব্যের অভাব, সংরক্ষণের অভাব, চামড়ার পাচার, কাঁচা চামড়ার দাম হ্রাস, এগুলো সবগুলো। এবার চামড়া শিল্পের সমস্যার সমাধানের উপায়। চামড়া শিল্পে কি সমস্যার সমাধান আছে, এগুলো উপায় কি? কাঁচা চামড়া পর্যাপ্ততা বাংলাদেশে আছে, তো এটা ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো। উন্নত মানের চামড়া এবং দক্ষ শ্রমিক বৃদ্ধি করা, মানে আছে বাংলাদেশে। সস্তা এবং সহজলভ্য শ্রম আছে বাংলাদেশে। তা বলছে দেশে বিদেশে চামড়াজাত পণ্যের ক্রমবর্ধমান চাহিদা হচ্ছে, উপসংহার, এগুলো সবগুলো এখানে বলছে। হ্যাঁ, এগুলো সবগুলো গেল। এবার বলছে পোশাক শিল্প, তৈরি পোশাক শিল্পের সম্পর্কে এখানে আমরা কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই বস্ত্র শিল্পের একটা অংশ হচ্ছে তৈরি পোশাকের মধ্যে পড়ে, বস্ত্র শিল্পের একটা অংশের মধ্যে। হ্যাঁ, তো তৈরি পোশাকে বলছে যে উৎপত্তি এবং বিকাশ। 1976 সালে প্রথম আমরা বাইরের দেশে তৈরি পোশাক রপ্তানি করি, আর মাত্র 1 লক্ষ টাকার পণ্য আমরা রপ্তানি করি। শুরুতে টি শার্ট, পোলো শার্ট এগুলো রপ্তানি করতাম, বর্তমানে ট্রাউজারগুলো রপ্তানি করতাম। বর্তমানে কারখানা হচ্ছে প্রায় 5000টি, শ্রমিক প্রায় 50 লক্ষ, 80% নারী। বিজিএমইএ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানি সমিতি, সেটা হচ্ছে 1930 সালে এটা প্রতিষ্ঠিত হয়। রপ্তানি বা বৈদেশিক মুদ্রা যদি বলা হয়,
মোট রপ্তানি 82% আসে তৈরি পোশাক খাত থেকে। এগুলো একটু পরে দেখিও, হ্যাঁ এগুলো একটু পরে দেখিও। সবচেয়ে শীর্ষে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে চীন, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে এই তৈরি পোশাকের গুরুত্ব, এগুলো একটু পরে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে এসসিকিউ আসতে পারে। হ্যাঁ, ভবিষ্যৎ সম্ভাবনা অনেক ভালো, যেহেতু সস্তাতে আমরা শ্রমিক পাওয়া যায়। আসলে এই তৈরি পোশাক বা যেগুলো শ্রমগণ শিল্প আছে সেগুলো আসলে যে দেশগুলোতে মানুষ বেশি, যেমন চীন মানুষ বেশি, সেগুলো অনেক ভালো করতেছে, আমরা অনেক ভালো করতেছি, ঠিক আছে, তৈরি পোশাকের ক্ষেত্রে আর কি। এরপর সে আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প কি? আমরা বাইরের দেশ থেকে কোনো পণ্য আমদানি না করে সেটা যদি দেশে উৎপাদন করি, সেটাই হচ্ছে আমদানি বিকল্প শিল্প। কথা বোঝা গেছে? বাইরের দেশ থেকে কোনো পণ্য আমদানি না করে সেটা যদি দেশে উৎপাদন করা হয় সেটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। যেমন বাইরের দেশ থেকে মনে করো যে আমরা তুলা আমদানি করতেছি তৈরি পোশাকের জন্য, ওই তুলা যদি দেশে উৎপাদন করা হয় সেটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলছে আমদানি বিকল্প শিল্প কি? অন্য দেশ হতে পণ্যদ্রব্য আমদানি না করে উক্ত দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদনের উদ্দেশ্যে শিল্প স্থাপন বা যোগান দেওয়াকে আমদানি বিকল্প শিল্প বলা হয়ে থাকে। বলছে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব কি? এক, কর্মসংস্থান বৃদ্ধি, দেশীয় শিল্পের সংরক্ষণ, অভ্যন্তরীণ বাজার প্রসার, বৈদেশিক বাজার বাণিজ্য ঘাটতি হ্রাস, তারপর হচ্ছে দেশীয় বৈদেশিক মুদ্রা সাশ্রয়, শিল্পায়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি, দ্রুত প্রবৃদ্ধি অর্জন, এগুলো সবগুলো আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব। এরপর হচ্ছে আমদানি বিকল্প শিল্পের সমস্যাগুলো কি? কৌশল নির্ধারণের সমস্যা, এগুলো একটু পড়ে দেখবে। আমদানি বিকল্প শিল্প শিল্পের সংশোধনের উপায় উল্টা লিখলে হয়ে যাবে। এরপর স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে 9টা শিল্পনীতি হয়েছে। প্রথম শিল্পনীতি হয়েছে 1973 সালে, এবার সবগুলো আসছে লাস্ট হচ্ছে 2022 সালে। এই যে 2016 আর 22 এই দুটো কিন্তু আমরা পড়ছি শুরুতেই, এই চ্যাপ্টারের শুরুতেই আমরা পড়ছি। হ্যাঁ, আর ষষ্ঠ পঞ্চবার্ষিকী মানে হচ্ছে 5 বছর মিলে মিলে একটা পঞ্চবার্ষিকী ঘোষণা করা হয়। এরকম 6 নম্বর পঞ্চবার্ষিকী হয়েছে বাংলাদেশে 11 থেকে 15, আর 7 নম্বর পঞ্চবার্ষিকী হচ্ছে 16 থেকে 22। এটা একটু মনে রাখবা, পরীক্ষায় সালটা মনে আসতে পারে। আর জেনে রাখা ভালো যে একজন নারী উদ্যোক্তা কাকে বলা হবে? যেই নারীর কোন একটা প্রতিষ্ঠানের 51% শেয়ারের মালিক যদি কোন একজন নারী হয় তাকে আমরা নারী উদ্যোক্তা বলতে পারি। হ্যাঁ, কোন একটা প্রতিষ্ঠানে 51% শেয়ারের নারী হলে, মালিক যদি নারী হয় আর কি। এরপর আমরা বলবো সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি, মানে যেটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। শোনো, সরকারি প্রতিষ্ঠানগুলো যখন সরকারিভাবে পরিচালিত হয় তখন যারা সেখানে কাজ করে তারা ঠিকমতো কাজ করে না। কেন কাজ করে না? কারণ তেমন বেশি সরকার তদারকি থাকে না, আমলাতান্ত্রিক জটিলতা দেখা দেয়। এটার কারণে আমরা যে মানে হচ্ছে বদলির ক্ষেত্রে ঝামেলা হয়, তারপর হচ্ছে তোমার তারাই নিজেকে সবকিছু মনে করে, কোনো জবাবদিহিতা থাকে না। এই কারণে প্রতিষ্ঠানগুলো প্রতি বছর লসের শিকার হয়। এই সমস্যাটা সমাধানের জন্য সরকার একটা বুদ্ধি কাটাইছে। সেটা কি? সরকার বলতেছে যে এখন থেকে কোনো প্রতিষ্ঠান আমরা দিলে সেটার পুরোপুরি আমরা মালিকানায় থাকবো না, আমরা অর্ধেকের মালিকানা থাকবো। মনে করি 51% আমরা মালিকানায় থাকবো, বাকি 49% পাবলিকলি মানুষের কাছে ছেড়ে দিব, মানে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিব। কেউ যদি ইনভেস্ট করতে চায় আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে। তো কি হলো? সরকারের সাথে প্রাইভেটের মানে যে কোনো মানুষের একটা পার্টনারশিপ হলো, যেটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পার্টনারশিপ হওয়ার ফলে কি হয়? যে যারা প্রাইভেটলি ইনভেস্ট করতেছে তারা তো চাইবে তাদের প্রতিষ্ঠান ভালো করে চলুক, সুন্দর করে মুনাফা অর্জন করুক, তাই তারা এখানে প্রেশারাইজ করে যারা কাজ করে তাদেরকে, এবং সুন্দর করে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালিত হয়, যার কারণে আলটিমেটলি সরকারও কি হয় এখানে বেনিফিটেড হয়। এই মডেলটাকে বলা হয় পিপিপি, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। বুঝা গেছে? তো এই যে ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার এবং বেসরকারি খাতের যৌথ অর্থায়নের দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক অংশীদারিত্ব, যেটাকে বলা হয় পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটার উদ্দেশ্য কি, ফলাফল কি, সুবিধা কি, এগুলো একটু পড়ে দেখতে হবে। সো চ্যাপ্টার এখানেই ক্লোজ। ঠিক আছে, এবার শোনো কোন কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, কেমনে আসবে। প্রথমত আমাদেরকে শিল্পের যে প্রকারভেদগুলো আমরা পড়ছি শুরুতে, বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাইক্রো শিল্প, সেগুলো ভালো করে পড়বা। ওইখান থেকে শিক্ষার সম্ভাবনা খুব বেশি। এরপরে 2 নম্বর টপিক যেখান থেকে শিক্ষার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে যে শিল্পগুলো আমরা পড়ছি, যেমন ধরো ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব, তারপর হচ্ছে সমস্যার সমাধান, তারপর তৈরি শিল্পের গুরুত্ব, সমস্যার সমাধান, বুঝছো? তার বলতে পারো বস্ত্র শিল্পের সমস্যার সমাধান, গুরুত্ব, সমস্যা সমাধান, চামড়া শিল্পের গুরুত্ব, সমস্যা সমাধান, হ্যাঁ, তারপর হচ্ছে চা শিল্পের গুরুত্ব, সমস্যার সমাধান, এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে তোমার কমন চলে আসবে। আর আমদানি বিকল্প শিল্পটা একটু দেখতে পারো, আমদানি বিকল্প শিল্প কি, এটা গুরুত্ব, সমস্যা সমাধান। পারবা না সিকিউর জন্য? আচ্ছা, আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করব। আগামীকালকে আমরা হচ্ছে কয়টা ক্লাস নিয়ে বলো, তোমরা বলো। আগামীকালকে আমরা ক্লাসটা 10টা থেকে শুরু করি, সকাল 10টা থেকে। ঠিক আছে, 10টা থেকে শুরু করব, 11টা 12টা যতটুকু পারা যায়।
ঠিক আছে, 11টা 12টা 12:30 বা 1টা পর্যন্ত যতটুকু পারা যায় পড়াবো। ঠিক আছে, তাহলে আগামীকালকে সকাল 10টায় তোমাদের ক্লাসটা হবে। আমি একটা পোস্ট করে দিব, সমস্যা নেই, তোমরাও সেটা কী করবা, যে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে জানিয়ে দিবা। ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় আমরা ক্লাসটা নিব। আরও পড়াইতাম কি বলো? এর দ্বারা দাদা আমার পা ব্যথা হয়ে গেছে, তুমি জানো? হ্যাঁ, কালকে সকাল 10টায় আমরা ক্লাসটা নিব। কালকে সকাল 10টায় তোমাদের ক্লাসটা হবে। ঠিক আছে, কালকে সকাল 10টায় আমি ক্লাসটা নিব। ঠিক আছে, তাহলে আজকে এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এই আর কি, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।